গভর্নর, যেটা আমাদের মাননীয় মিনিস্টার শ্রী রতনলাল নাথ মহোদয় অলরেডি ওনার ভাষণেও বলেছেন যে এত সুন্দরভাবে এবার ভাষণ উনি প্রস্তুত করেছেন, যেটা বিগত দিনে কিন্তু আমরা ততটা দেখতে পাইনি। উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা জিনিস পড়েছেন, পড়ে আবার সংশোধন করেছেন। এরকম না যেটা বলা হচ্ছে যে আমাদের এখান থেকে মানে পাঠিয়ে দিয়েছি সরকারের তরফ থেকে, সেটাই বলেছেন। উনি নিজেও কিন্তু পরখ করে তারপরে কিন্তু সেটা উনি এখানে বলেছেন। আমি ওনাকে সত্যিই আন্তরিকভাবে আমি হৃদয় থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং সেখানে আমরা দেখলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে সামগ্রিক যে উন্নয়ন, সরকারের যে বিভিন্ন যে কল্যাণমূলক যে উদ্যোগ, এবং আমরা আগামী দিন কি করতে যাচ্ছি সেই বিষয়েও ওনার যে ভাষণে সেটা কিন্তু একটা মানে সুস্পষ্ট একটা দিক নির্দেশ আমাদের কিন্তু উনি দেখিয়েছেন। এবং আরেকটা বিষয় আমরা দেখলাম যে আমাদের মধ্যে যে সেলফ কনফিডেন্স এখন ভারতের এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যেভাবে ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে যে সেলফ কনফিডেন্সের যে বিষয়টা এসছে, সেটা ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমাদের সেই সেলফ কনফিডেন্স যে এসছে সেই বিষয়ে উনি এখানে উল্লেখ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে দেশ বিকশিত ভারত, আমরা সবাই বলছি যে বিকশিত ভারত 2047 আমরা করব। এবং এখানে উল্লেখও আছে যে ত্রিপুরা সরকারও বিকশিত ত্রিপুরা 2047 যে রোডম্যাপ যেভাবে বানিয়েছে, কারণ প্রতিটা রাজ্য যদি বিকশিত হয় 2047 তার রোডম্যাপ থাকলে তবেই সমস্ত ভারত কিন্তু একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এবং আজকে কিন্তু আমরা ওনার যে ভাষণ, সেই ভাষণে আমরা দেখতে পেয়েছি, আমার মনে হয় যে জাতীয় ন্যাশনালি যেভাবে অগ্রগতি হচ্ছে তার সাথে তাল মিলিয়েই কিন্তু ত্রিপুরাও যেভাবে উন্নয়নের যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, একটা নতুন অধ্যায় যে রচনা হয়েছে তা ওনার ভাষণের মধ্যে সেটাও আমরা সুস্পষ্টভাবে আমরা দেখেছি। আমাদের সরকার সুশাসন, উন্নয়ন এবং মানুষের যে কল্যাণমূলক যে কাজ, সেইগুলো যে আমরা অগ্রাধিকার দিয়েছি সেই কথাগুলো ওনার ভাষণে আমরা দেখেছি। এবং আমরা এটাও প্রত্যক্ষ করেছি যে আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের সরকার 2018-তে আসার পর যেভাবে উন্নয়ন আমরা করে যাচ্ছি, আমার মনে হয় সেটা আমাদের যদি আমরা বলি যে এখানে 12 জন আমাদের মন্ত্রী আছি, আমরা খালি করছি, বা যারা জনপ্রতিনিধি করছেন তারাই করছেন, তাহলে সেটা ভুল হবে। কারণ এই যে ক্রেডিট, এটা সমস্ত জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফলেই সেটা সম্ভব হচ্ছে। আজকে বিগত 13ই মার্চে এই পবিত্র বিধানসভা মাননীয় রাজ্যপাল যে ভাষণ দান করেন, তার পরিপ্রেক্ষিতে মোট 12 জন বিধায়ক 147টি সংশোধনের জন্য প্রস্তাব করেছেন। তারপর আমি এগুলো দেখেছি এবং আমি একটু অবাকই হয়ে গেছি যে সবসময় যে বিরোধিতা করা। আমরা অটলজিকেও দেখেছি যে তৎকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী, ওনাকে কিন্তু কনস্ট্রাকটিভ কথাবার্তা আমরা দেখি, এখনো দেখি পুরনো সব ঘাটলে। এইরকম কিন্তু আমাদের এখন পর্যন্ত আমি এই বিধানসভা আসার পর এই বিরোধী দলের থেকে কোনো সময় কনস্ট্রাকটিভ কোনো কিছু বলা হয়, কিছু বলার পরে কিন্তু তাহলে লাভটা কি হলো? মানে বললো কিন্তু বলে কিন্তু তাহলে তো ওই যে কনস্ট্রাকটিভ হলো না। মানে এই যে একটা সমস্যা আমি বললাম, এটা কিন্তু আমি অন্তত উচ্চ পর্যায়ে আমরা বড় অনেকে বলে আমাদের যে এখানে অনেক সময় কি হয়, অনেক সময় হয় কি যে এখানে ট্রিটমেন্ট হয় না, তাড়াতাড়ি বাইরে নিয়ে যাও। আমাদেরও মনে হয় যে এইসব শিক্ষার জন্য আমাদেরও মাঝে মাঝে বাইরে গিয়ে ওনারা কি বলেছেন, কিভাবে চলেছেন, আমাদেরও শিক্ষার প্রয়োজন, আমাদের সবার। কিন্তু খালি এখানের যে পরিবেশ গত কয়েক দশক ধরে যেভাবে দেখছি আমরা গতানুগতিকভাবে সেইভাবে চলার চেষ্টা করছি, এবং সেইভাবে না গিয়ে যদি কনস্ট্রাকটিভ যদি কথাবার্তা বলা হয় তাহলে খুব ভালো হবে। পবিত্রতা, এই যে পবিত্র বিধানসভার পবিত্রতা রক্ষা হবে এবং তার মানও কিন্তু অনেক বেশি বাড়বে। এবং এখানে আমি কয়েকটা উদাহরণ খালি দিব, বেশি কিছু না। ওনারা অনেকে কিন্তু পড়েনি,
রাজ্যপালের কি কি ভাষণ দিয়েছে বইটাই পড়েনি। যদি বইটা পড়তেন তাহলে এইরকম সংশোধনী আনতেন না ওনারা। আমি বেশ কয়েকটা খালি দেওয়ার কারণ এই যে বিষয়গুলো আসে সত্যি এটা আমি জানি না, আমি কয়েক বছর আগেও চলেছে এরকম। যারা আজকে ট্রেজারি ব্রাঞ্চে আসে, যারা আগে বিরোধী দলে, এটাও ছিল হয়তোবা। আবার যখন এখান থেকে কোনোদিন চান্স কম, চান্সেস ভেরি থিং, যদি কোনোদিন যায়ও এটাই চলবে, এইভাবে এই যে চলবে, কেন চলবে? যেটা সত্যিই বলুন প্লিজ। এখানে আমাদের অনারেবল অপোজিশন লিডার শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয় উনি যে অ্যামেন্ডমেন্ট মোশন এনেছেন অনেকগুলো, এর মধ্যে উনি 3 নম্বরে কি লিখেছেন? দেয়ার ইজ নাথিং মেনশন অ্যাবাউট দ্য ফার্স্ট ডিটেরিয়েটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দ্য স্টেট ইন অল ফ্রন্টস। আমি বলবো এখানে পারা 124 গিয়ে একটু কষ্ট করে পড়লে বোধ হয় ভালো হবে, যে মাননীয় রাজ্যপাল মহোদয় এখানে কিন্তু উনি মেনশন করেছেন। 4 নম্বরে উনি কি বলেছেন? দেয়ার ইজ নাথিং মেনশন অ্যাবাউট দ্য ইনক্রিজিং নাম্বার অফ অ্যাট্রোসিটিস আপন দ্য উইমেন ইন দ্য স্টেট। আবার বলবো পারা 124 গিয়ে যদি এটা পড়েন দেখবেন যে এটা কিন্তু এই বিষয়ে ওনার মেনশন করা আছে। এখানে আরো 5 থেকে 7 পাশে কি লিখেছেন? দেয়ার ইজ নাথিং মেনশন অ্যাবাউট দ্য ওয়ার্স্ট সিনারিও অফ ত্রিপুরা which has become a most vulnerable corridor of international human and drug trafficking. 6 নম্বরে লিখেছেন there is nothing mentioned about the increasing number of attacks upon the religious minorities in the state on their land, livelihood and faith. 7 নম্বরে লিখেছেন there is nothing mentioned about the serious threat unleashed to the social life of the state due to the unabated drugs peddling and in all forms. আমি দয়া করে বলবো যে পারা 124 মাননীয় অধ্যক্ষ মহোদয়, পারা 124 এবং 125 দুটো পারার মধ্যেই এটার মেনশন কিন্তু করা আছে। এখানে ওনার আমি কয়েকটা উদাহরণ দেবো, বেশি দেবো না, আমি সবার দেবো না। 9 নম্বরে তিনি লিখেছেন দেয়ার ইজ নাথিং মেনশন ইন দ্য অ্যাড্রেস অফ দ্য অনারেবল গভর্নর রিগার্ডিং পুয়ার আউটলে আন্ডার দ্য টুয়েপ হুইচ হ্যাজ লেড টু সিভিয়ার আনএমপ্লয়মেন্ট সিনারিও ইন দ্য আরবান এরিয়া। মাননীয় বিধায়ক মহোদয়ও এই বিষয়ে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর নামে এটা এখন চলে এসছে টুয়েপের বিষয়ে। আমি বলবো যে এই বিষয়ে পারা 70 মধ্যে এটাও কিন্তু উল্লেখ করা আছে। 10 নম্বরে কি বলেছেন? দেয়ার ইজ নাথিং মেনশন ইন দ্য অ্যাড্রেস অফ দ্য অনারেবল গভর্নর রিগার্ডিং ইনডিসক্রিমিনেট এভিকশনস অফ দ্য পুয়ার হকার্স উইদাউট হ্যাভিং এনি রিহ্যাবিলিটেশন প্ল্যান। এখানেও আমি বলবো পারা 66-এ সেটাও লেখা আছে। 11 লেখা আছে দেয়ার ইজ নাথিং মেনশন ইন দ্য অ্যাড্রেস অফ দ্য অনারেবল গভর্নর রিগার্ডিং সিভিয়ার ট্রাফিক জ্যাম and pollution in Agartala city due to faulty implementation of smart city project. আমি বলবো পারা 65, 66 and 70 মধ্যে এটাও কিন্তু মেনশন করা আছে। আমি বললাম তো প্রতিটা জিনিস উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে উনি পড়েছেন, দেখেছেন, তারপর কিন্তু সেটা ভাষণটা এখানে রেখেছেন বা ওই বইয়ের মধ্যে আপনি সেটা উল্লেখ করা আছে। এটাও আছে 12 নম্বরে দেয়ার ইজ নাথিং মেনশন ইন দ্য অ্যাড্রেস অফ অনারেবল Governor regarding prevalence of acute poverty which has been leading to child selling, starvation death, compelling to committed suicide, thefting, robbery and fleeing from home in search of job to other parts of country and abroad. Para 66 এবং para 70 মধ্যে সেটা মেনশন করা আছে। 16 নম্বরে উনি কি বলেছেন? There is nothing mentioned in the address of the Honorable Governor on the absence of any vital land-based scheme for welfare of the tribal people under PM Jonomon and DA-GGUA project. এখানে পারা 71, পারা 118 এবং পারা 12 সেটাও কিন্তু মেনশন করা আছে। 17 নম্বরে কি বলেছেন? There is nothing mentioned in the address of the Honorable Governor on the poor service rendered by the government hospitals due to shortage of doctors, staff and other essentials. Para
40 এবং পারা 42-তে এটাও কিন্তু মেনশন করা আছে। আবার বলছেন যে there is nothing mentioned about the assault upon the freedom of press, এখানে পারা 145 পারা 146-এ সেটাও লেখা আছে। 23-তে উনি কি বলছেন ওনার সিরিয়াল নাম্বারে, যে there is nothing mentioned in the address of the honorable governor regarding dilapidated conditions of the national and state highway beside the rural road, পারা 48 এবং 49-এ সেটাও মেনশন করা আছে। 24-এ উনি কি বলেছেন, there is nothing mentioned in the address of the honorable governor regarding severe crisis of safe drinking water in the hilly areas due to faulty implementation of Jal Jeevan Mission and other drinking water project, এখানেও কিন্তু এই যে পারা 54-এ সেটাও মেনশন করা আছে। আমাদের অনারেবল গোপাল রায় মহোদয় এখানে উপস্থিত আছে, উনিও কিছু কিছু সংশোধনের জন্য বলেছেন, করতে হবে যেভাবেও করতে হবে। এই যে বিষয়টা ওনার মধ্যেও রয়েছে। তো এখানে 8 নম্বরে আপনি 4 নম্বরে আপনি লিখেছেন, রাজ্যে দ্বিতীয় মেইন রেলওয়ে সংযোগ ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই, মোহনপুর, আগরতলা, সোনামুড়া, বিলুনিয়া হয়ে সাবরুম পর্যন্ত সম্প্রসারণের কোনো উল্লেখ নেই। এখানেও পারা 76 পারা 77 দুটো জায়গার মধ্যে মেনশন করা আছে। আপনি তো পড়াশোনা করেন, আরে আমি যেটা পড়েছি আপনাকে সেইভাবে আমি বললাম। আচ্ছা ঠিক আছে। রাজ্যে 8 নম্বরে আপনি বলেছেন, রাজ্যে রাবার বনজ সম্পদ এবং আগর ভিত্তিক শিল্প স্থাপনের উল্লেখ নেই। তো এই রোডটা বলেন প্লিজ। ঠিক আছে, আমি আপনার সাথে বসবো আবার এক্স্যাক্টলি আকার ইকার উকার আছে কিনা, কারণ ওইটা যদি সমস্যা হয়। কিন্তু আপনি বলেছেন কোনো মেনশনই করেনি, কিন্তু আমি বসে আপনার সাথে দেখবো। আমারও হয়তো বা ভুল হতে পারে, কিন্তু আমি যতটুকু দেখেছি, হ্যাঁ, এর জন্যই তো এখানে তো এখন মানে আমার বিধানসভার মধ্যে তো যা সত্য সেটা বলতে হবে। আমি সত্যটাই বলছি, আপনি এমনি বলছেন সত্য না, আমি তো বলছি আমার তো এটা আমি দেখেই তো বলছি। 8 নম্বরে আপনি বলছেন, রাজ্যে রাবার বনজ সম্পদ এবং আগর ভিত্তিক শিল্প স্থাপনের উল্লেখ নেই। পারা 96 পারা এখানে 101 পারা 102 এবং পারা 180 এই সবটুকু পড়তে হবে, আদারওয়াইজ হবে না এক জায়গা থেকে আরেক জায়গায়। 10 নম্বরে আপনি লিখেছেন, রাজ্যে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভয়াবহতা নিরসনের কোনো উল্লেখ নেই। পারা 8 পারা 54-এ উল্লেখ আছে। নেশাজাত দ্রব্যের নির্মূল করার লক্ষ্যে এনডিপিএস কেসের সাজা হারের বৃদ্ধির কোনো উল্লেখ নেই। পারা 125-এ মেনশন আছে। 16 নম্বরে রাজ্যে হাসপাতালগুলোতে রক্তের অভাবের সমাধানের কোনো পরিকল্পনার উদ্যোগ নেই। আমি আবার বলছি, পারা 45-এ সেটা মেনশন করা আছে। প্লিজ কাইন্ডলি চেক। 19 নম্বরে ন্যাশনাল হাইওয়েগুলিতে নির্দিষ্ট মানের কাজের কোনো উল্লেখ নেই। পারা 52 পারা 53-এর মধ্যে এটা মেনশন করা আছে। 21 নম্বরে আপনি লিখেছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2023 সালে সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরা MAY-তে কত পরিবার এখনো ঘর পায় নাই তার উল্লেখ নেই। পারা 64 পারা 60-তে উল্লেখ করা আছে। এখানে 27 নম্বরে আপনি লিখেছেন, পুষ্টিবৃত্ত মিড ডে মিলের কোনো উল্লেখ নেই। পারা 118-এ সেটা মেনশন করা আছে। 30 নম্বরে আপনি বলেছেন, ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বন্টনের উল্লেখ নেই। পারা 122 এবং 123 সেখানে কিন্তু উল্লেখ করা আছে। এখানে রামু দাস মহোদয় আছেন, মাননীয় বিধায়ক, উনি 9 নম্বরে বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা প্রতিরোধে সরকার কি উদ্যোগ গ্রহণ করেছে সেই বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। পারা 79-এ সেটার উল্লেখ করা আছে। 10 নম্বরে আপনি লিখেছেন, রাজ্যের খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক বিধানসভা এলাকায় স্পোর্টস স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। পারা 148 এবং পারা 150-এর মধ্যে মেনশন করা আছে। বন্যা প্রতিরোধে রাজ্যের বিভিন্ন নদীর ভাঙন রোধে
দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। এখানেও পারা 58-এ সেটা উল্লেখ করা আছে। আপনার 12 নম্বরে আছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এসসি এসটি ও ওবিসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড সময় মতো প্রদান না হওয়ার বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। পারা 106, 100 এবং 111-এ মেনশন করা আছে। এখানে সুদীপবাবু আছেন, সুদীপ সরকার মহোদয়। উনি, আমি যতটুকু দেখলাম সবচাইতে বেশি উনি কিন্তু পুরো পড়েছেন, কিন্তু ওনার কিন্তু দেখা গেছে, আমি ওনাকে ধন্যবাদ দেব, উনি কিন্তু পড়েছেন। তারপরও ওনার আমি 1 নম্বরের বিষয়ে আমি বললাম 1 আর 9 এখানেই পেলাম। রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিরসনের লক্ষ্যে ডাক্তার ও অন্যান্য চিকিৎসা কর্মী নিয়োগের বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। পারা 40-র মধ্যে সেটা উল্লেখ আছে। 9 নম্বরে উনি বলেছেন রাজ্যের খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে প্রত্যেক ব্লক স্তরে স্পোর্টস স্টেডিয়াম ও সুইমিং পুল নির্মাণের পরিকল্পনার বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। পারা 148 এবং পারা 150-তে আছে। এখানে আমাদের শ্রদ্ধেয় অশোকচন্দ্র মিত্র মহোদয় আছেন, মাননীয় বিধায়ক। ওনারও আমি দেখলাম 3 নম্বরে উনি লিখেছেন কৃষি দপ্তরের বিভিন্ন কর্মসূচি রাজ্যের সর্বত্র সঠিকভাবে কার্যকর না হওয়ার বিষয়টি রাজ্যপালের ভাষণে উল্লেখ করা হয়নি। আমি এটা বলবো যে পারা 16, 17, 18, 19, 70 এবং পারা 21 এবং 22-র মধ্যে এটা কিন্তু রাজ্যপালের, মহামান্য রাজ্যপালের ভাষণের মধ্যে উল্লেখ করা আছে। 9 নম্বরে আপনি লিখেছেন রাজ্যে লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের অভাবে তারা অন্য রাজ্যে কাজের সন্ধানে চলে যেতে বাধ্য হচ্ছেন। এই গুরুতর বিষয়টি রাজ্যপালের ভাষণে প্রতিফলিত হয়নি। পারা 66, 69 এবং 70-র মধ্যে সেটা আছে। নির্মলবাবু এখানে উপস্থিত আছেন। ওনার 3 নম্বরে আমি দেখলাম রাজ্যের বিভিন্ন এলাকায় পরিশ্রিত পানীয় জলের অভাব সম্পর্কে মাননীয় রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। পারা 8, 55 এবং 54-এর মধ্যে সেটা আছে। এবং 4 নম্বরে আছেন বিভিন্ন জনবসতি ও কৃষি জমি রক্ষার জন্য ছড়া ও নদীর ভাঙন রোধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে উনি বললেন যে রাজ্যপালের ভাষণে সেটা উল্লেখ নেই। পারা 58 এটা আছে। 6 নম্বরে উনি বলেছেন রাজ্য জুড়ে নেশার রমরমা, নেশা বাণিজ্য রোধে সরকারের ব্যর্থতা সম্পর্কে মাননীয় রাজ্যপালের ভাষণের কোনো উল্লেখ নেই। পারা 125-এ সেটা আছে। এখানে মাননীয় বিধায়ক শ্রী শৈলেন্দ্রচন্দ্র নাথ এখানে উপস্থিত আছেন। উনি দিয়েছেন যে রাজ্যে ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণ বিষয়ে রাজ্যপালের ভাষণে কোনো উল্লেখ নেই। এখানে আমি বলবো যে পারা 109 থেকে 111 পর্যন্ত সেখানে উল্লেখ করা আছে। 5 নম্বরে উনি বলেছেন রাজ্যপাল তার ভাষণে নেশামুক্তি অভিযানের বিষয়ে কোনো কিছুই দেখেননি এবং গাঁজা চাষ যে এত বৃদ্ধি হয়েছে সেটার বিষয়ে উনি কিছু লেখেননি। এখানে পেজ পারা 125-এ আপনি টাইমটি দেখবেন, সেখানেও কিন্তু সেটার উল্লেখ করা আছে। এখানে আরও অনেকের আছে, আমি আর বিশদে আমি যাচ্ছি না, কিন্তু এগুলো আমার মনে হয় খালি বিরোধিতার জন্য বিরোধিতা এবং সংশোধনী ইত্যাদি, এগুলো একটা গতানুগতিক ব্যবস্থা। কাইন্ডলি একটু দেখে নেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, 2018 সালের আগে ত্রিপুরার যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা যদি দেখি তুলনামূলক এখন যেভাবে আমাদের উপরের দিকে যাচ্ছে সেই তুলনায় কিন্তু অনেক কম ছিল। আজকে জিএসডিপির বৃদ্ধির হার 3 to 4% মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন 2018 সালের পর থেকে আমি বলবো যে একটা নতুন স্কাই ইজ দ্য লিমিট, এখন আমাদের নতুন দিগন্ত কিন্তু উন্মোচন করছি আমরা। ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধি 10 থেকে 11% কাছাকাছি এখন, যা জাতীয় গড় প্রায় 7.4% থেকেও বেশি। জাতীয় গড় হচ্ছে 7.4। আমাদের জিএসডিপি আজ প্রায় 1,795 কোটি টাকা অতিক্রম করেছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, শিক্ষাক্ষেত্রে বলবেন, আপনারা তো নিশ্চয়ই, আপনারা যদি এগুলো না বলেন আমরাও তো এর থেকে শিক্ষা নিতে পারবো না। শিক্ষাক্ষেত্রেও কিন্তু শিক্ষার প্রয়োজন, কাজেই এখান থেকে আমরা শিক্ষা নেব, নিশ্চয়ই ঘাটতি থাকলে আমরা সেগুলো পূরণ করব। তো শিক্ষাক্ষেত্রে আমি মনে করি যে অনেক আমাদের ডেভেলপমেন্ট আমরা সরকার আসার পর আমরা সেটা করেছি। 2011 সালে যে জনগণনা হয়েছে, যে সেন্সাস হয়েছে, সেখানে আমাদের সাক্ষরতার হার ছিল কত? 87.75।
আর আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে 95.6%, যে কারণে ত্রিপুরা দেশের তৃতীয় রাজ্য, আজকে তৃতীয় রাজ্য, সেটা সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃত হয়েছে। সেটা আমি জানাতে চাই। আজকে শুধু তাই নয়, ইউনিসেফের যে গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সে কিন্তু অনেক ক্রাইটেরিয়া থাকে, এমন না খালি একটা সাইন করলাম কোনো রকমে, এরকম না। এবং লোক সংখ্যার হিসাবেও যদি আমরা দেখি, এই যে মিজোরাম এবং গোয়ার থেকে কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক বেশি। তো যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া হিসাবে আমরা বলতে গেলে কিন্তু অনেক বেটার আমরা পজিশন আছি। এখানে যদিও লেখা আছে 95.6%, 95-এর থাকলেই কিন্তু 100% ধরা হয়। তাহলে বাকি পার্সেন্ট কি হলো? অনেকে আছে ঘর থেকে উঠতে পারে, অনেকে আছে বেড রেট, এরকম। তো এদেরকে এর জন্য ইউনিসেফ বলেছে যদি 95% যদি হয় সেটাকে 100% ধরা হবে। তো সেই দিক দিয়ে আজকে আমাদের জন্য একটা আনন্দের বিষয় যে ত্রিপুরা তৃতীয় সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে স্বীকৃত হয়েছে। আমাদের এখানে নতুন কলেজ হচ্ছে, আমাদের এখানে পরীক্ষার জন্য প্রতিযোগিতামূলক, আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার অলরেডি ওনার যে বাজেটের ভাষণেও সেটা বলেছেন, এবং বিভিন্ন বৃত্তিমূলক যে প্রকল্প, এবং সেই প্রকল্পের মধ্যে আমরা আগামী দিনের যে ত্রিপুরার যে ভবিষ্যৎ সেটাকে শক্তিশালী একটা ফাউন্ডেশন আমরা করতে চাচ্ছি, এবং সেটা কিন্তু আমরা করছিও। এখানে বর্তমান সরকার আমবাসা, কাকরাবন এবং করবুকে 3টি নতুন সরকারি ডিগ্রি কলেজ স্থাপন করে উচ্চশিক্ষার একটা পরিকাঠামো আমরা করছি। এই কলেজগুলোতে অলরেডি 2025-26 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। মহিলাদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ করতে গিয়ে আমরা সিপাহীজলায়, এটা ওখানকার লোকাল যারা আছেন তাদের ডিমান্ড ছিল অনেক দিন ধরে, ওখানে একটা মহিলা কলেজ করতে হবে। সেটাও আমরা এখানে নলছড়ে আমাদের মাননীয় মিনিস্টার সাহেবের কেন্দ্র, সেখানে আমরা করতে যাচ্ছি। আগরতলা যে উমেন্স কলেজ, বহু পুরনো কলেজ, আপনারা সবাই দেখেছি, আমরা ছোটোবেলার থেকে দেখেছি, সেটাকে আমরা ডিসিশন নিলাম, ক্যাবিনেটেও পাস করলাম, এটা এবার বিল আকারে এসছে। এবং এটা আমার মনে হয় একটা আমি বলবো একটা মাইল ফলক যে ত্রিপুরার ইতিহাসে, যে একটা মহিলা ইউনিভার্সিটি হতে যাচ্ছে, মহিলা কলেজ ইউনিভার্সিটি, এটা আমাদের জন্য মহিলা বিশ্ববিদ্যালয়। তো এটা আমাদের জন্য খুব গর্বের বিষয়। এবং ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা আগে পলিটেকনিক ছিল, সেটা স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি। আপনারা জানেন যখন ইউনিভার্সিটি হয় তখন ন্যাচারালি তার যে পড়াশোনার মান অনেক বেশি কিন্তু উন্নত মানের হয়, এবং যারা আমাদের যুব সমাজ আছে তাদের জন্য কিন্তু তাদের যে অ্যাক্সেস ইন ডিফারেন্ট সাবজেক্ট সেটা কিন্তু খুলে যাবে, বাইরে আর যেতে হবে। সেটা আমরা করছি, সেটারও বিল আপনি সবাই জানেন যে আমাদের এখানে এসছে। আমরা চাই যে গুণগত কোচিং যাতে প্রদান করা যায়, এটা গত বাজেটও আমরা বলেছিলাম, সেটা আগরতলাতে এবং উদয়পুর 3টে জায়গায় এবং আমবাসায় 3টে ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার আমরা স্থাপনের পরিকল্পনা নিয়েছি। আমাদের অনেকে আছে যারা এই বিষয়ে এখানে বিধানসভায় আলোচনা হয়েছে। আগে তো আমাদের কাছে একটু মনে হতো আমরা গতানুগতিক কিন্তু থাকতে চাই, আজকাল ওপেন ইউনিভার্সিটি এসছে, ওপেন স্কুল এখন চলে আসছে, কারণ অনেকে আছে কাজকর্ম করে, অনেকে পড়াশোনা করতে পারে না। তো এই ধরনের ইউনিভার্সিটি, স্কুল ইত্যাদি সমস্ত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আজকে সমস্ত জায়গার মধ্যে এডুকেশনই হোক, হেলথই হোক, যেভাবে সাজাচ্ছেন, আমরাও কেন পিছিয়ে থাকবো? তো সেই কারণে আমরাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তায় করছি এবং আমরা করছি। মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি আজকে আমরা উদয়পুরে, এটা শীঘ্রই এটা চালু হবে। গন্ডা তুইসাতে 50 আসন বিশিষ্ট একটা গার্লস হোস্টেল নির্মাণ করা হচ্ছে। আমাদের যে মেইন যে ইচ্ছা যে নতুন ত্রিপুরা আমরা করবো, আমরা বারবার, আমি সব জায়গায় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি এই যখন অপারেশন সিন্দুর এর পর, অভিযানের পরে উনি বারবার বলেছেন আমাদের এখন নিউ ইন্ডিয়া আমাদের করতে, উই আর নাও নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া করতে গেলে আমাদের প্রতিটা স্টেট যদি নিউ না হয় তাহলে কি করা হবে? তো আমরাও বললাম যে নিউ ত্রিপুরা করতে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তো আছেই, কিন্তু নিউ ত্রিপুরা আমাদের করতে হবে। তো সেটা যাতে শক্তিশালী হয় তার জন্য আমরা যতক্ষণ ধরে ভোকাল ফর লোকাল এবং নিজে শক্তিশালী যদি না হই সেটা কোনোদিন সম্ভব হবে না। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং চিকিৎসা পরিষেবা
যদিও আপনারা বলেছেন এই নেই সেই নেই, এটা তো বলবেন, এরটাই আমরা যে জায়গায় সমস্যা আছে আমরা সেগুলো আমরা দেখব। আমরা এখানে যে মানুষের জন্য সহজে যাতে চিকিৎসাটা পায়, গুণগত মানের যাতে চিকিৎসার ব্যবস্থা পায় এবং টাইমলি যাতে সেটা পায়, তার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ আমরা নিয়েছি। এবং আপনারা দেখেছেন স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রেও আমাদের যেমন অন্য এডুকেশন আছে, মেডিকেল সায়েন্সও এখন ডেভেলপ করছে, তার জন্য আমরা আমাদের সরকার অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা নিয়েছি। আমরা টিটিএডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা ঠিক অলরেডি আগেও বলেছি, অলরেডি আগে একটা টিম এসেছিল, দেখা গেল এটা চেষ্টা থাকে, চেষ্টার পরে দেখা গেল আলটিমেটলি একজন বেসরকারি স্তরে তারা রাজি হয়েছে, পিপিপি মডেলে সেখানে হবে। এবং আমাদের বর্তমানে ত্রিপুরায় 3টি মেডিকেল কলেজ আছে, আমাদের একটা গভর্নমেন্টের, একটা পিপিপি মডেলে, আরেকটা আমাদের যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাইভেটে একটা হয়েছে। এখানে আরও মেডিকেল কলেজ কিন্তু মানুষ আসতে চাইছে এখানে ত্রিপুরাতে। এখানে ডেন্টাল কলেজ আপনারা জানেন যে মাত্র একটা বিডিএস এর সিট ছিল, সেখানে আজকে এতগুলো সিট বেড়েছে। 50টা দিয়ে শুরু করেছিলাম, এখন 63 হয়েছে। এখন 450টা এমবিবিএস এর সিট হয়েছে, আরও 100 সিট বাড়ছে এর মধ্যে। এখানে নার্সিং কলেজ চলছে এখানে, এবং বেসরকারিতেও এএনএম জিএনএম অনেকগুলো ইনস্টিটিউশন কিন্তু চলছে। তো সেটাকে মাথায় রেখে আমাদের ত্রিপুরাতে যেহেতু একটা মেডিকেল হাব হচ্ছে, তো আমরা সেইভাবে এখানে একটা হেলথ ইউনিভার্সিটি, যেটা বিলও এবার এসছে, সেটাও আমরা করার জন্য, কারণ আমরা দেখছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে গেলে যে মেডিকেল সম্পর্কে অনেকের ওখানে যারা আধিকারিকরা আছেন অনেকের সে আইডিয়া থাকে না। যখন এই অন্যান্য স্টেটের মধ্যে এই ধরনের হেলথ যখন আপনার গিয়ে হয়, ইউনিভার্সিটি হয়, তাহলে তাদের পক্ষে অনেক সুবিধা হয় এবং প্রচুর টাকা কিন্তু আমাদের এই সেন্ট্রাল ইউনিভার্সিটিকে দিতে হয়। আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের আগে শয্যা সংখ্যা ছিল 727, সেটাকে বাড়িয়ে 1400 ডাবল আমরা করেছিলাম। এবং আইসিসিউ বেড, আগে আইসিসিউ নিয়ে সবসময় একটা সমস্যা থাকে যে আইসিসিউ বেড আছে কিনা, এখন কিন্তু প্রায় বেড়ে 157টা হয়েছে। এবং এই যে আমি 1413টা বেড বললাম, আরও যাতে 100 বাড়ানো যায়, তারও কিন্তু অলরেডি আমি আধিকারিকদের সাথে কথা বলেছি, ওনারাও কিন্তু আমাকে কথা দিয়েছেন যে আরও 100 শয্যা বেড বাড়ানো হবে। আজকে এইচএমসি এবং জিবিপি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ব্লক, তাছাড়া কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 20 সিটের স্পেশাল ওয়ার্ড আমি নিজেও সেটা উদ্বোধন করে এসেছি। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এখন 10টা সুপার স্পেশালিটি অলরেডি চলছে সেখানে, এবং যে ওখানের যে স্পেশালিটির যে উইংসটা, আমি জানি না আপনারা কেউ গেছেন কিনা, একদম কর্পোরেট স্টাইলে, কিন্তু যে কারণে অনেকেরই সমস্যা যখন হয়, গভর্নমেন্টের যে হসপিটালের যে পরিবেশ সেটা আগের মতো মাথায় রেখে অনেকে হসপিটালে যেতে চায়। আমরা কিন্তু চেষ্টা করছি যতটুকু পারছি যেটা কর্পোরেট স্টাইলে থাকবে, কিন্তু চিকিৎসার জন্য প্রপার থাকা এবং তার যে আনুষঙ্গিক যে বিষয় আছে প্রপারলি অ্যাটেনশন দেওয়া, কথাবার্তা ইত্যাদি। তো চেষ্টা চলছে, এতে করে প্রায় 250 কোটি টাকার এই উইংটা তৈরি করতে লেগেছে। এতে করে আমরা দেখেছি প্রায় 80% আগে যেভাবে পেশেন্ট রেফার হয়ে যেত, এবং তার জন্য আমরা সবাই মিলে যদি বলি যে আমাদের কাছে এই ধরনের এখন আরও 4-5টা আরও নতুন সুপার স্পেশালিটি করার জন্য অনেক ডাক্তার ত্রিপুরার ছেলে মেয়েরা কিন্তু আসছে, তো সেখানেও সুপার স্পেশালিটি আরও আমরা আগামী দিন করব। আপনারা জানেন যে এইমসের যিনি ডাইরেক্টর, ওনার সাথে আমার কয়েকবার বিভিন্ন জায়গায় ওনার সাথে আমার স্টেজ শেয়ার করতে হয়েছে। হি ওয়াজ এ ভেরি গুড রিনাউন্ড পেডিয়াট্রিক সার্জন ইন ইন্ডিয়া, এবং উনি ডাইরেক্টর, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্ট কি করতে হয় ওনার অনেক বেশি আইডিয়া থাকাতে ওনাকে আমি বললাম, আমাদের এখানে তো অনেক কিছু আছে, আপনি একবার আসুন না আমাদের ত্রিপুরাতে, এসে যদি দেখেন। তো উনি এসেছিলেন এখানে, এইচএমসি করলেন, তারপরে উদয়পুরেও গিয়েছিলেন, আইজিএমও গিয়েছেন। তারপর ওনাদের সাথে কিন্তু আমাদের মৌ হয়, এবং সেই মৌ মতে আমরা এক একটা ডাক্তার থেকে শুরু করে নার্স আনুষঙ্গিক যারা আছেন এক একটা টিম কিন্তু অলরেডি আমরা এখন পাঠাচ্ছি ওনাদের, যাতে ওনাদেরকে ট্রেনিং দিতে পারে। এবং একটা ব্যাচ গেছে, ওনারা আসলে আরেকটা ব্যাচ পাঠাবো, এটাতে গেল একটা। আরেকটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টেরও কিন্তু এখন এমডি হয়,
এটা আমার নিজেরও ব্যক্তিগত ধারণা ছিল না আগে। বিভিন্ন মানে যেমন 6 সপ্তাহে বা 8 সপ্তাহে 9 সপ্তাহের এই ধরনের ছিল, কিন্তু এখন এমডি করে এসছে, তাকেও যখন আসলো তাকে আমরা এখন এই জিএমসিতে রাখলাম, যেহেতু সে পাস করে এসছে এবং ডাইরেক্টর সাহেবও বলছেন খুব ভালো, এবং উনাকে দিয়েও আমরা চেষ্টা করছি যে জীবিতে বা পরবর্তী সময় অন্যান্য হসপিটালও ওনার যে আইডিয়া, সে যে ওনার যে ক্যালিবার বা উনি যেটা অর্জন করে এসছে সেখান থেকে যে শিক্ষা, তার দ্বারা আমরা আগামী দিন আরও যাতে সুন্দর করা যায় সার্ভিস, সেই ব্যবস্থাটা আমরা করছি। আমরা 5টি কিডনি প্রতিস্থাপন আমরা করেছি, আপনারা সবাই জানেন। এবং আমার কাছে যা খবর আছে, যারা দাতা এবং গ্রহীতা ওরা দুজনেই কিন্তু এখন অবধি ওরা মানে খুব ভালো আছে। কাজে আমরা চাইছি যে প্রথম দিন যদি, কারণ সার্জারি করতে গেলে যে কোনো সময় কিন্তু একটা অঘটন ঘটতেই পারে, এটা হতেই পারে, কারণ কমপ্লিকেশনও হতে পারে, এটা কিন্তু পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য সার্জারি। তো সেই জায়গায় শিওর শট যেখানে আমরা প্রথমে বললাম যে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে অন্যান্য যে অঙ্গ প্রতিস্থাপন, সেগুলো শিওর শটগুলো আপনারা শুরু করুন। যখন সেটা সেটেল করে যাবে তখন মানুষ আপনাদের প্রতি মানে আমাদের যে হসপিটাল তার প্রতি কিন্তু অনেকটা আস্থা আসবে, কারণ আস্থাটাই সবচেয়ে বড়। 30শে মার্চ আরেকটা কিডনি প্রতিস্থাপন হবে, আমার কাছে যা রিপোর্ট আছে। এখানে আমরা ডিজিজ যে পেশেন্ট আছে, মানে মরে যাওয়ার পর মানুষ যখন মারা যায়, অর্থাৎ ব্রেন ডেথ যখন হয়, এটা হচ্ছে সবচেয়ে ইজি। এই যে কিডনি বা অন্যান্য লিভার, হার্ট ট্রান্সপ্লান্ট, তাদের এখনও কিন্তু তার জন্য অনেক অ্যাওয়ারনেস দরকার। তো এই অ্যাওয়ারনেসের মাধ্যমে তাহলে আমাদের কাছে এই অঙ্গ যে প্রতিস্থাপন অনেক বেশি আমাদের কাছে হাতে থাকবে এবং ইজি হবে। এর জন্য মোহন ফাউন্ডেশনের সাথে কিন্তু আমরা মুভ করেছি, এবং সেটা যাতে মানে ঠিক আছে, এখন আপনি হয়তো বা নেক্সট সেশনে বলতে পারেন, আপনি এইবার বলেছিলেন কবে হবে, এই চাপটা থাকলে ভালো। আমরাও সেটা চেষ্টা করছি যে মৌ ফাউন্ডেশনের সাথে তাড়াতাড়ি যাতে বাস্তবায়ন হয়। এরকম অনেক জিনিস পরিকল্পনা হয়, বিভিন্ন টেকনিক্যাল বিষয় থাকে। এর আগেও চাকরির বিষয়ে বলা হয়েছে। দেখুন, চাকরি আমরাই দিতে চাই। এখন বিভিন্ন এটা কমিউনিস্ট শাসিত যখন আমাদের ত্রিপুরা ছিল, তখনও কয়েকবারও কিন্তু যে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট করেছে, তারপরে কিন্তু ক্যান্সেল হয়েছে, আবার করেছে, আবার ক্যান্সেল। এটা অনেকগুলো টেকনিক্যাল বিষয় থাকে, শিওর শর্ট প্রপার। আর 10,323 তো আমাদেরকে এমনভাবে শিখিয়ে দিয়েছে, বি কেয়ারফুল, বি ওয়্যার অফ, মানে এই যে বিষয়টা এসছে, এর জন্য মাঝে মাঝে যে বিষয়টা নিয়ে আপনারা খুব চিন্তিত এবং ভাবছেন যে এই বিষয়ে যদি কথা বলা যায় তাহলে খুব মজা হবে, মানুষ বুঝবে। কিন্তু আসলে আমরা টেকনিক্যাল অনেক কিছু বিষয় দেখে তারপর আমরা ডিসিশনটা দিতে চাই, যাতে এর জন্য মাঝে মাঝে হয়, মাঝে মাঝে আবার ক্যান্সেল হয়। এইটা কিন্তু এর আগেও কিন্তু হয়েছে, আমি জানি না আপনাদের সময় কেন হয়েছে। তা আমরা বলতে পারি যে যাতে কোনো রকম চ্যালেঞ্জ না, এই কারণেই অনেক সময় এটা করতে হয়। আমরা মণিপুরের সিজা হাসপাতাল, আপনারা সবাই জানেন, ওনাদেরকে জায়গাও দিয়েছি। প্রায় 900 কোটি টাকা ওনারা মানে আস্তে ধীরে ধীরে ওনারা সেখানে মানে নিবেশ করবে, এবং সেখানে ওনার মেডিকেল কলেজ করবে। তো আমি নিজেও সেখানে গিয়েছিলাম। সেখানে তো আমাদের এখানে মানুষ আসছে। আজকে এই যে সার্ভিস সেক্টরেও কিন্তু দেখুন কত এখানে কথা বলা হচ্ছে যে আমাদের ইনভেস্টার্স আসছে না, প্রচুর ইনভেস্টার্স। এখানে মাননীয় ইন্ডাস্ট্রি মিনিস্টার এখানে আছেন। আমি বলবো এখানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে স্টেটগুলো আছে, গিয়ে দেখবেন সেখানে রাবারের উপর ভিত্তি করে, আপনি নিজেও বলেছেন বা অন্যরাও বলে, রাবারের উপর ভিত্তি করে এত সুন্দর সুন্দর, বেশ আমি বলছি না এমএসএমইর মধ্যে মানে মাইক্রো, তো আমাদের এখানে প্রায় 2.1 লাখ লোক কিন্তু যুক্ত। কিন্তু এই যে স্মল যে আমাদের এখানে প্রচুর হয়েছে, বড় এখানে আসা আমরা ট্রাই করছি, কারণ আমাদের এখানে যে রিসোর্সের দরকার সেটা নেই। কিন্তু প্রচুর আপনারা যদি যান সেখানে আগরবাতির থেকে আরম্ভ করে আপনারা বাঁশের উপর ভিত্তি করে আপনারা যে যেটাকে বলে টাইলস, সেই টাইলস আজকে ইয়েতে আমাদের এই পার্লামেন্টে, নতুন যে পার্লামেন্ট, সেখানে পর্যন্ত এটা ফিট হয়েছে। প্রচুর কাজ হচ্ছে সেখানে। তো আমাদের এই যে ত্রিপুরা হেলথ ইউনিভার্সিটি খুবই দরকার আমাদের, এবং আমি আশা করি যে এটা আগামী দিনে তো এটা পাস হবে এখানে। তো তাছাড়া আমাদের এই সরকারে আমার অনেক সময় বলেন যে মুখ্যমন্ত্রীর একটু মানবিক দৃষ্টি যদি দিয়ে বিষয়টা দেখেন।
আমরা আগেও যেতাম জিবি হাসপাতালে, গিয়ে যদি পেশেন্ট ভর্তি করালাম, খাবো কোথায়, আবার বাড়িতে আসবো, 10 টাকা দিয়ে আপনি দুপুরের খাবার ওকে মানে পেটে দিয়ে আপনি খেয়ে আরামসে থাকতে পারবেন। সেই ব্যবস্থা আমি নিজেও সেটা ইনোগ্রেশন করে এসেছি। সেটা 2025 সালের মার্চ মাসে সেটা চালু করা হয়েছে। অনলি মানে পেইং 10 রুপিস। আমাদের রাজ্যের সরকারি ও বেসরকারি স্তরে অলরেডি যে মেডিকেল কলেজ আমাদের তো সরকারি পর্যায়ে তো হয়েছে, কিন্তু বেসরকারি পর্যায়েও পাইপলাইনে প্রচুর লোক আসছে যে আমরা এখানে ইনভেস্ট করতে চাই। কারণ আমরা দেখেছি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরাতে যদি আমরা আসি তাহলে অনেকটা আমরা সেফ। কারণ সেফ এই কারণে ওনারা কিন্তু যারা নিবেশ করবে ওরা সব দিক বিচার করে তবেই করে। এখানে পোস্ট গ্রাজুয়েট যারা আমাদের ত্রিপুরার যে IGMC সেখানেও কিন্তু আমরা দেখেছি যে 119টি পোস্ট এখন কিন্তু বেড়েছে। এতে করে বাইরের আমার যে যারা বিধায়িকারা আছেন অনেক সময় বলেন যে আমার এখানে স্পেশালিস্ট লাগবে। তো সেটা আমরা যখন এত সুযোগ থাকবে তবেই এখান থেকে বেরোলে তাদেরকে পাঠাতে পারবো সারা ত্রিপুরাতে। আজকে গভর্নমেন্ট ডেন্টাল কলেজে 202 কোটি টাকা আমরা ডোনার মিনিস্ট্রি থেকে পেয়েছি। নতুন বিল্ডিং হচ্ছে, নতুন ছাত্রাবাস হচ্ছে, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং প্রপারলি যাতে হয়। আজকে 63 জন খালি ছাত্রীরা আছে, এবং আমরা ভাবছি এটা যদি 100 হয়, 120 হয় ফিউচারে, তাহলে বা MDS পোস্ট গ্রাজুয়েশন যদি হয়, আগে থেকেই যাতে প্রপারলি বিল্ডিংটা তৈরি হয়। তার জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি দেখেছি বাথরুম যদি অ্যাটাচ হয় খারাপ কি, অসুবিধা নেই। একজন দেখা গেল যে করিডোর দিয়ে, কারণ আমাদের ছেলে মেয়েদের আমরা দেখেছি বা আমরা নিজেরা ভুগেছি, করিডোর দিয়ে কমন বাথরুমে যাচ্ছে, অথচ জায়গা আছে। আমার সেই দৃষ্টিভঙ্গি নেই, মানে যদি না থাকে তাহলে কি করে হবে, সেই দিকেও কিন্তু নজর রেখে আমরা সেই কাজটা কিন্তু অলরেডি কাজ চলছে এখানে। আজকে ডেন্টাল কলেজে লেজার ট্রিটমেন্ট কোনোদিন ভাবা যায় না, সেখানে 3D প্রিন্টিং ল্যাব চালু হয়েছে। বাইরের থেকে যখন ডাক্তারবাবুরা আসে, আমি জানি না আপনারা কেউ গেছেন কিনা, গিয়ে দেখবেন যে সবাই বলছে যে না এই কলেজটাতে আসলে মনে হয় যেন একটা সত্যি এটা ওয়ান অফ দ্য আমি বলবো নর্থ ইস্টের জন্য তো বেস্ট, কিন্তু আগামী দিনে আমরা চাইছি এটা পুরো ইন্ডিয়ার মধ্যে এটাকে যাতে একটা ভালো পজিশন আমরা নিয়ে যেতে পারি, সেই কাজটা আমরা করছি। আমাদের এখানে কিন্তু সেদিন আমাকে একটা লিস্ট ধরিয়েছিল ডাক্তারবাবুরা, এমন সব মানে এখন সার্জারি হচ্ছে ত্রিপুরাতে, এবং সত্যি আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো ডাক্তারবাবুদের এবং ডাক্তার মানে যারা অন্যান্য এলাইট যারা আছেন ডাক্তারবাবুদের সাথে, যে এত বড় বড় মানে সার্জারি হচ্ছে, যেটা এর জন্য 80% যে কমেছে এই কারণেই। আমরা কিন্তু এটা দেখি না যে এতগুলো লোক তো বেরিয়ে আসছে এখান থেকে, জীবিত হয়ে কিন্তু বেরিয়ে আসছে, জীবিত হয়ে কিন্তু বেরিয়ে আসছে। আমাদের এখনও কিন্তু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের, এখন তো মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু জিবির উপর এখনও মানুষের আস্থা রয়েছে। শুধু জিবিতে আমরা বলছি না, আগরতলাতে কেন হবে, আমরা চাই সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত যাতে সাব ডিভিশনাল লেভেলে। আমি জানি খামতি আছে, খামতি থাকবেও, কিন্তু এগুলো পুরনো বিল্ডিং ছিল অনেক জায়গায়, সেগুলোকে মেরামতের বিষয়। ডাক্তারদের অনেক সময় এক এক জায়গায় তাদেরকে অ্যাডজাস্ট করতে হয়, এক এক সময় এক এক স্টাফ থাকে না, কিন্তু ওভারঅল যে ফিনান্স এবং অন্যান্য যে বিষয় আছে সেগুলো মাথায় আছে। আশা করি আপনাদের যদি আমাদের সাথে সহায়তা করেন, যে প্রবলেমগুলো আছে নিশ্চয়ই দেখুন। ট্রমা কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি হসপিটাল। সেখানে আজকে আমাদের গোমতী, ধলাই, দক্ষিণ জেলা সেই সব জায়গায় কিন্তু ট্রমা কেয়ার সেন্টার হয়ে গেছে। ট্রমা তো না থাকলে তো বিরাট ব্যাপার, রাস্তায় আস্তে আস্তে পেশেন্ট মারা যায়। এবং আমরা নর্থেও কয়েকদিনের মধ্যে সেখানেও আমরা ট্রমা সেন্টার করবো, আর আগরতলায় তো আছেই। এখানে বিশ্রামগঞ্জে আপনারা দেখেছেন যে ড্রাগস রিহেবিলিটেশন সেন্টার আমরা ডোনার মিনিস্ট্রি থেকে, কারণ যারা ড্রাগ এডিক্টেড তাদের রিহেবিলিট করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ রিহেবিলিটেশন সেন্টার এখানে অনেক প্রাইভেট অর্গানাইজেশন আছে, তার জন্য আমরা একটা পলিসি করছি, যাতে ওরা কিভাবে এই পলিসি যদি না মানে তাহলে ওদের লাইসেন্স আমরা ক্যান্সেল করে দেবো, এইভাবে একটা আমরা কিন্তু পলিসিও করছি। তো আমাদের রিহেবিলিটেশন সেন্টার এখানে আমি নিজেও সেখানে গেছি, সেখানে ভূমি পূজন করেছি, প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা সেটা আমরা স্যাংশন পেয়েছি ডোনার মিনিস্ট্রি থেকে। আরেকটা যেটা আমরা এখানে ডিসিশন নিয়েছিলাম, অনেক সময় অনেকে বলেন, খুব সুন্দর করেই বলেন, এবং দেখলে হঠাৎ যদি কেউ আসে হঠাৎ তাহলে মনে করবে কি সত্য কথা বলছে, কিন্তু আমরা তো জানি
বলছে একটাও দেখাতে পারবেন, একটাও আপনারা বলেছেন আর সেটা বাস্তবায়িত হয়েছে? তো আমি বলছি আমরা এই সদনেই আমরা বলেছিলাম যে প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা একটা করে ড্রাগ ডিএডিকশন সেন্টার করবো। আমি অলরেডি 3টা থেকে 4টা আমি নিজে গিয়ে কিন্তু সেখানে ভূমি পূজন করে এসেছি, এবং অ্যাট দ্য রেট অফ 20 করব সবটি জায়গায় সেই কাজটা আমরা করছি। আমরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আপনারা জানেন এত বড় একটা যোজনা সারা পৃথিবীর মধ্যে হয়েছে কিনা আমার জানা নেই, এবং আমি যা শুনেছি এইরকম মানে যোজনা কোথাও হয়নি যে 5 লাখ টাকা করে প্রতিটা ফ্যামিলিকে দেওয়া, মানে যারা এর জন্য মানে সিলেক্ট হবে এরকম ঘটনা নেই। এখানে প্রায় রাজ্যে 4,05,49,000 পরিবারে মোট 16,41,417 জন সুবিধাভোগী বেনিফিশিয়ারিকে এখন পর্যন্ত আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে। এবং যদি বলি এটা 5.49 লাখ যে পপুলেশনের মধ্যে, যেটা আমাদের টার্গেট ছিল যে তাদের মধ্যে আমাদের এই যে কাভারেজটা দেওয়া হবে সেটা 100%। এটা কিন্তু সাংঘাতিক বিষয়, 100% স্যাচুরেশন আনা। এবং সেখানে আমরা দেখলাম গত ইয়েতে আমরা জানেন যে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা আমরা স্টার্ট করলাম যে, এবং ত্রিপুরা রাজ্য একমাত্র রাজ্য যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যে 100% মানুষ কিন্তু এই যে আপনার এই আরোগ্য যোজনার মধ্যে এটা কিন্তু কাভারে, মানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। এখানে প্রধানমন্ত্রী আরোগ্য যোজনা আমাদের জন্য একটা বেটার হয়ে গেল কেন, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ঘোষণা দিলেন যে 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকেও মুখ্যমন্ত্রী জন আরোগ্য আর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় নিয়ে আসবেন, তাহলে ওইটা কিন্তু এই যে পয়সাটা ওইটা কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় চলে যাওয়াতে আমাদের মধ্যে অনেক সুবিধা হয়েছে। এর মধ্যে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 5,32,052 জন যারা বেনিফিশিয়ারি রাজ্যে এবং রাজ্যের বাইরেও বিভিন্ন হাসপাতালে তারা কিন্তু বিনামূল্যে এই সুযোগটা পেয়েছেন। এবং এই প্রকল্পে এটার বিষয় এখানে কথা আমি শুনছিলাম, প্রায় 131টি সরকারি হাসপাতাল এবং 9টি বেসরকারি হাসপাতালের তালিকা যুক্ত আছে। এই প্রকল্পে এখন পর্যন্ত যে সেটেল হয়েছে দাবি করে দেওয়ার পর প্রায় 287 কোটি 31 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি হয়েছে। সিমিলারলি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 আমরা শুরু করি, সেখানেও আমরা আমাদের যে 5,91,250 জন যারা মানে বেনিফিশিয়ারি আছে এই স্কিমে তাদেরকে কিন্তু আমরা আয়ুষ্মান কার্ড ইস্যু করেছি। এবং এই যে আমি জনগণ আমি বললাম যারা বেনিফিশিয়ারি তাদের পরিবারের সংখ্যাটা হচ্ছে 2,69,586। এখন পর্যন্ত 75,186 জন সুবিধাভোগী রাজ্যের ওই একইভাবে, এবং যতগুলো প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনায় যেসব হসপিটালগুলো আছে বেসরকারি সরকারি একইভাবে কিন্তু আমরা রেখেছি, এবং তারা কিন্তু বিনামূল্যে সেই চিকিৎসাটা সেখানে পেয়েছে। এবং সেখানেও যে সেটেল করেছে এখন পর্যন্ত তাদের ক্লেম 39,02,00,000 টাকার মতো। PMJAY প্রকল্পে এবং যে এটা কিন্তু এবং CMJ প্রকল্প দুটো কিন্তু মানে আপনি ইচ্ছে করলে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আপনি কার্ড পেতে পারেন, মানে নেটের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করলে সেটাও কিন্তু আপনি পেতে পারেন। আপনারা জানেন যে অনেক সময় আমরা দেখি যে চোখের জন্য কোথায় কোথায় গ্লুকোমা হোক বা রেটিনার প্রবলেমই হোক বা ক্যাটারেক্ট হোক, কোথায় কোথায় আর ত্রিপুরাতে কিচ্ছু হয় না, চলো বাইরে চলে যায়। কিন্তু বিপদে পড়লে হোক সেটা বেসরকারি, ওনাদের সময় আপনারাই তখন দিয়েছিলেন ILS হসপিটাল, কিন্তু বহু লোক আজকে কিন্তু যাচ্ছে তো সেখানে সুবিধাটা পাচ্ছে, হঠাৎ করে ক্যানজাইনা হচ্ছে, কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, সেখানে গিয়ে সে স্ট্যান্ড বসাচ্ছে, এ আমাদের হসপিটালে হচ্ছে। তো এইভাবে আমরা চাই যে চোখের যে বিষয় এর জন্য একটা 100 বেডেড হসপিটাল, এটা নিয়েও আমাকে দেখানো হয়েছে যে হসপিটালটা কীরকম হবে। সেখানে কিছু কারণ অনেক সময় কী হয় ইঞ্জিনিয়ারদের দিলে 5টা আপনার দিয়ে দিল আপনার ওটি, আমি বললাম 5টা ওটি দিয়ে কী হবে, দরকারই নেই। চোখের যে বিষয় এটা ম্যাক্সিমাম 2টো ওটি, এবং সেটাকে কারণ বেশিরভাগ চোখে কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া কাজ হয়, সেখানে আননেসারি আমি যদি ওটি করি এবং স্টাফ রাখি তাহলে আননেসারি একজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকবে, তো এটাকে অ্যাটাচ করে দেবো আমরা। এবং জায়গাটা যেটা নিয়েছি খুব কাছে, সেটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে যুক্ত করে দেব, তাতে করে যখন
রিকুইজিশন দেবে সেখান থেকে চলে আসবে। তো প্রায় 100 বেডের আমরা চিন্তা করেছি। পরে যখন ডাক্তারবাবুদের সাথে কথা বললাম 80 থেকে 90 বেডেড করলেও চলবে, তবে 100 বেডের, এবং এটাকে আমরা টার্সিয়ারি আই কেয়ার হসপিটাল করার অলরেডি আমরা ডিসিশন হয়ে গেছে, এবং সেটা আইএলএসে যাওয়ার বা পাশের যে জায়গাটা আছে সেখানে আমরা করতে যাচ্ছি। এখানে এই 2024-25-এ প্রায় 1132টি আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু করা হয়েছে। আপনারা জানেন এর মধ্যে অনেকগুলো ইমিউনাইজেশন থেকে শুরু করে অনেক পরীক্ষা নিরীক্ষা। এই আয়ুষ্মান ভারত হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু করলে সেখানে কিন্তু এটা দিতে বাধ্য, এবং অনেক সুবিধা সেখানে আছে। সেটা আজকে প্রায় 1132টি হয়েছে। আমাদের টিকাকরণ একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এবং বাচ্চাদের বিশেষ করে টিকা প্রপারলি দেওয়া হচ্ছে কিনা, মর্টালিটি রেট কমানো যায় কিনা, তার জন্য 2025-26 ফেব্রুয়ারিতে সম্পূর্ণ টিকাকরণ যে কর্মসূচি আমরা নিয়েছি 96% সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযান একটা শুরু করেছে আমাদের সরকার আসার পর। সেটা 2018 থেকে শুরু হয়েছে, এবার এটা 8ম পর্যায়ে। সেটাও আমি গিয়েছিলাম সেখানে 1 বছর থেকে 19 বছর পর্যন্ত। সেখানে আমরা টার্গেট করি যে কতজন সমস্ত স্কুল ইত্যাদি কলেজের সবাইকে মিলে 10,59,000 শিশু ও কিশোরীকে আমরা অন্তর্ভুক্ত করেছি। গত বছরের 7ম পর্যায়ে আমরা 100% সেখানে কিন্তু আমরা সাকসেস হয়েছি। আমি যখন সেখানে যাই আমি বললাম যে এবারও আপনাদের কিন্তু কমিটমেন্ট দিতে হবে যাতে 100% এই যেটি এই মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব বা সুস্থ কৈশোর অভিযান যেন সাকসেস হয়। সেখানে কি করা হয়, সেখানে অঙ্গনওয়াড়ি যে স্কুল, অঙ্গনওয়াড়ি স্কুল এবং কলেজ এবং বাড়ি বাড়ি গিয়ে যে কৃমিনাশক ট্যাবলেট, ভিটামিন এ, ওআরএস ও জিঙ্ক এবং আয়রন ফলিক অ্যাসিড সেগুলো বিতরণ করা হচ্ছে, এবং একবার এক একটা জিনিস আমরা অ্যাড করছি বিভিন্ন বিষয়ে। স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, ডায়রিয়া আমাদের ত্রিপুরাতে এটা সবসময় মৃত্যুর মিছিল, আমরা সবসময় দেখতাম নিউজ পেপারে উঠত মৃত্যুর মিছিল, বিশেষ করে যে অ্যাসপিরেশনাল ব্লকের বা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট। আমরা চাই যে এখানে জিরো যাতে হয় সেই দিশায় আমরা চলছি। 2025 সালের জুন মাসে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য ছিল ত্রিপুরার 8টি জেলার 5 বছরের নিচে প্রায় 2,95,000 শিশুকে এর মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং ডায়রিয়া জনিত শিশু মৃত্যু যাতে শূন্যতে নামিয়ে আনা যায় সেই কারণে কিন্তু তার অভিযান। আজকে আমরা জানি যে অনেক সময় জন্মগত কিন্তু অনেক বাচ্চাদের বিভিন্ন যেসব ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টগুলো বিশেষ করে যারা জন্মগত হৃদরোগের প্রবলেম তাদের আমরা যাতে বিনামূল্যে চিকিৎসা দিতে পারি, আমরা চেন্নাইয়ের সাথে আমরা মৌ স্বাক্ষর করেছি, এবং এখন পর্যন্ত প্রচুর যারা ছোট ছোট বাচ্চারা আছে, ছেলেরা, ছোট ছোট শিশুরা আছে, তাদের জীবন কিন্তু রক্ষা পেয়েছে। 2025 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 5,96,980 জন ছেলে মেয়েকে হৃদরোগের জন্য স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে 25,694 জন ছেলে মেয়েকে চিকিৎসা প্রদান করা হয়েছে। গুরুত্বপূর্ণ যে সার্জারি দরকার সেখানে প্রায় 100 জন শিশুর চিকিৎসা হয়েছে। এই জন্মগত যাদের এই হার্টের প্রবলেম আছে, অনেকের পা কিন্তু বাঁকা থাকে আপনারা জানেন জন্মগত, তাদের প্রায় 45 জন শিশুর চিকিৎসা হয়েছে। অনেকের হেয়ার লিপ বা ক্লেফট প্যালেট সেটা থাকে জন্মগত, সেখানেও প্রায় 43 জনের চিকিৎসা হয়েছে। কানে কিন্তু অনেকের জন্মের পর থেকে শুনে না বাচ্চারা, তাদের জন্য 61 জনের যে বিভিন্ন যে যন্ত্র দেওয়া বা তাদের যে ট্রিটমেন্ট করা সেই ব্যবস্থা আমরা এই এদের সাথে আমরা অ্যাপোলোর সাথে কথা বলে সেটা করছি। আমরা নিজেরা তো করছি কিন্তু সেখানেও আমরা করছি। এখানে এখন এটাকে স্ক্রিনিং করতে হবে, অনেক সময় বোঝা যায় না। তো স্ক্রিনিং করতে গিয়ে আমাদের এই যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা আজকে আইজিএমও কিন্তু স্টার্ট হয়েছে, এবং মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান আমরা শুরু করেছি। এর মধ্যে আপনারা জানেন মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান, সেটা কেন আমরা শুরু করলাম, আমরা দেখেছি প্রায় 65% নন কমিউনিকেবল ডিজিজে মানুষ কিন্তু মারা যায়। ফর এক্সাম্পল কেউ ব্লাড প্রেশার, কেউ আপনার ক্যান্সার, এরকম নন কমিউনিকেবল ডায়াবেটিস। তো এদের স্ক্রিনিং করাটা খুব দরকার, এবং স্ক্রিনিং হয় না কিন্তু অনেক পরে ধরা পড়ে। তাদের জন্য মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান সেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট একটা। 31শে ডিসেম্বর
2025 আমরা এটা শুরু করেছি। আমরা ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করে, যেটা আমি একটু আগে বললাম যে শিশুদের যে স্ক্রিনিং করা, জন্মগত হৃদরোগের স্ক্রিনিং করা, সেটা আমরা শুরু করেছি। এবং ন্যাশনাল হেলথ মিশন, তার মাধ্যমে 48টা মোবাইল হেলথ টিম আমরা চালু করেছি। RBSK-র অধীনে শিশুদের যাতে জন্মগত ত্রুটি বা অনেক সময় মেন্টালিও প্রবলেম থাকে, বিকাশজনিত প্রবলেম বা অন্য প্রতিবন্ধকতা থাকলে তাদের স্ক্রিনিং করা হয়। 2025 সালের জানুয়ারিতে বিলুনিয়াতে আমরা MCH সেখানে সেটা উদ্বোধন করা হয়েছে। IGM হাসপাতাল আগরতলা শিশু বিভাগ এবং ধলাই জেলার হাসপাতাল মুস্কান সার্টিফিকেট লাভ করেছে। মুস্কান, আমি দেখছিলাম আজকে এই মুস্কানটায়, আমি আগে বলতাম মাস্কান, এখন তো দেখলাম এটা হেসে, এটা হিন্দি যে মুস্কান মানে হাসি, বাচ্চাদের যাতে হাসি ফুটিয়ে তুলে এই মুস্কান নাম দিয়েছে। সে সার্টিফিকেট লাভ করেছে ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার থেকে, সেটা IGM হাসপাতাল সেই মুস্কান সার্টিফিকেট কিন্তু স্বীকৃতি পেয়েছে। ধলাই জেলা হাসপাতাল সেই স্বীকৃতি পেয়েছে। ত্রিপুরা IGM হাসপাতাল শিশু বিভাগ রাজ্যের প্রথম এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের তৃতীয় প্রতিষ্ঠান এই মুস্কান যে সার্টিফিকেট সেটা অর্জন করেছে। আজকে এতে করে অনেক মানুষ, বাচ্চারা অনেক উপকৃত হয়েছে, বিশেষ করে যারা দারিদ্র্য সীমার নিচে আছেন তাদের অনেক সুবিধা হচ্ছে। সেই আজকে ত্রিপুরাতে আমরা দেখেছি আসা যাওয়ার জন্য অনেক অসুবিধা হচ্ছে, অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন। তো 376টি অ্যাম্বুলেন্স পরিষেবা অলরেডি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনে অলরেডি 376টি অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে। পেশেন্ট ট্রান্সপোর্টের জন্য 206টি অ্যাম্বুলেন্স এবং আরও 24টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্মিলিত অ্যাম্বুলেন্স গত 15ই মার্চ 2026 আমার বাংলোর সামনের থেকে সেটা উদ্বোধন হয়েছে পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে। স্বাস্থ্য অধিকারের পক্ষে বেসিক লাইফ সাপোর্ট সম্মিলিত অ্যাম্বুলেন্স রয়েছে এখন আমাদের মানে স্বাস্থ্য দপ্তরে 11টি, অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্মিলিত অ্যাম্বুলেন্স রয়েছে 11টি, পেশেন্ট ট্রান্সপোর্টের জন্য রয়েছে 74টি। এছাড়া জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে 102 পরিষেবার 102 পরিষেবার অধীনে রয়েছে 50টি বেসিক লাইফ সাপোর্ট সম্মিলিত অ্যাম্বুলেন্স। আরও 20টি অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্মিলিত অ্যাম্বুলেন্স ক্রয় করার প্রস্তাব অলরেডি রয়েছে। 2025-26 অর্থ বছরে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট সাস্কির আন্ডারে 18টি প্রকল্প আমরা নিয়েছি। অনেকগুলো প্রকল্প আছে, এর মধ্যে প্রায় 769.59 কোটি টাকা। এর মধ্যে আমাদের মোহনপুরের CSC-কে মহকুমা হাসপাতাল করা, এখানে টাকারজলার CSC-কে মহকুমা হাসপাতাল করা, উন্নতিকরণ করা, খোয়াই এবং সিপাহীজলা হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম ইত্যাদি কেনা, গোমতী জেলা হাসপাতাল আরও যাতে সম্প্রসারণ করা যায় তা করা হবে, খোয়াই জেলা হাসপাতালে যাতে অতিরিক্ত পরিকাঠামো ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়ানো যায়, আমাদের ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের নির্মাণ আরও যাতে ইনফ্রাস্ট্রাকচার আরও বিল্ডিং সেখানে তৈরি হয় এবং সংস্কার। এখানে গত 23শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মানে আমি খোয়াই জেলা হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সেখানে 48 কোটি টাকার উপরে প্রশাসনিক এবং আর্থিক অনুদান জারি করা হয়েছে সেই খোয়াই জেলা হাসপাতালের যাতে নতুন ভবন সেখানে তৈরি হয়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নেসিস থেকে সেখানে 100 শয্যা বিশিষ্ট সিপাহীজলা হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সেখানেও আমাদের 47 কোটি টাকা 700 কোটি অর্থাৎ 4 কোটি টাকা সেখানে দেওয়া হয়েছে, আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। AGMC এবং GB হাসপাতালে এখানে 200 শয্যা বিশিষ্ট MCH ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সেখানে আমরা অলরেডি সেটার কাজও চলছে এবং সেখানে 192 কোটি টাকা ডোনার থেকে আমরা পেয়েছি। ডোনার মিনিস্টার সাহেবও কিছুদিন আগে এসেছিলেন, উনিও তদারকি করে গেছেন। ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা একটু আগে আমি বললাম, যেটা আমরা বিশ্রামগঞ্জে করছি। এছাড়াও নাবার্ডের অধীনে জিরানিয়া যে CSC আছে সেটাকে মানে 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতালে উন্নতি করা কাজ বর্তমানে চলছে। এরকম দক্ষিণ ত্রিপুরা জেলার অধীনে দুর্বাবাড়ি এলাকায় RIDF-এর অধীনে নির্মিত নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 2026-27 অর্থ বছরে উদ্বোধনের জন্য অলরেডি তৈরি হয়ে গেছে। উদ্বোধনের জন্য আমাকে কয়েকবারই বলেছেন। বামুটিয়া PSC এবং বাইকুড়া PSC
সেখানে দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সম্প্রসারণ ভার্টিক্যাল এক্সটেনশন হবে। 2026 সালের অর্থ বছরের বাজেটে সেটা সম্পন্ন করা হবে। 15তম অর্থ কমিশনের তহবিল ব্যবহার করে 9টি কমিউনিটি হেলথ সেন্টার এবং 18টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সম্প্রসারণ করা হবে এবং সেটাও 26-27 অর্থ বছরের থেকে সেটা আমরা নেব। সেই লগ্ন মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমি অনেকে বলছেন মানে বারবার জনজাতিদের নিয়ে, কিন্তু আমি দেখেছি কুম্ভীরাশ্রু অনেক সময় করেন, কিছুই করেন না জনজাতিদের জন্য। আমি বারবার বলছি, আজকে আমি অনেককে দেখলাম যে আরে ওনাদের দাবিটা মেনে নিলেই ভালো হয়। আমি বলছি ওনাদের দাবিটা আপনি ওদের হয়ে বললেও আপনারা কিন্তু ওখানে গিয়ে একটাও সিটও পাবেন না, একটা সিটও পাবেন না, একটা সিটও পাবেন না। আবার বলছি, জনজাতি ছাত্রছাত্রীদের বোর্ডিং হাউস মুখ দিয়ে কাজ হবে না, কাজ দিয়ে কাজ হবে। আপনার ইউ হ্যাভ অলরেডি মানে মিস দ্য ট্রেন, ট্রেন চলে যাচ্ছে, এখনই লাভ হবে না, ওনাদের হয়ে বললে লাভ হবে না। জনজাতি ছাত্রছাত্রীদের বোর্ডিং হাউস স্টাইপেন্ড বৃদ্ধি কত হয়েছে 1 ফেব্রুয়ারি 2026 থেকে 80 টাকা ছিল, সেটাকে 100 টাকা করেছে এবং এতে করে 24,32,00,000 টাকা এতে করে ব্যয় করা হবে। মানে আমাকে বলছে এটা হচ্ছে একটা মানে প্রাথমিক আর কি, বিই আর বোধ আরো বেশি লাগছে। যাই হোক, তো এই বৃদ্ধির ফলে 461 হোস্টেলে, এখানে গভর্নমেন্টেরও আছে নন গভর্নমেন্টেরও আছে হোস্টেল, এবং আমি নিজেও কিন্তু কয়েকটা হোস্টেলে নিয়ে গেছি। সত্যি মানে যারা এটাকে চালাচ্ছে, বিশেষ করে গভর্নমেন্ট ব্যতিরিকে, তারা কিন্তু এটা সাংঘাতিকভাবে সমাজসেবা করছে। সেখানে আমরা দেখলাম টোটাল মিলিয়ে 37,773 জনের বেশি ছাত্রছাত্রী যারা আছেন তাদের কিন্তু এই যে টাকাটা ইনক্রিজ করলাম, তারা কিন্তু লাভবান হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক এবং অর্থনীতি জনজাতিদের যাতে উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। শিক্ষার বিকাশ আমরা চাই, এবং আপনারা জানেন যে আমরা 2018 আগে মাত্র 4টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ছিল, আর আজকে সেখানে 21টার অনুমোদন এসছে। আমি আরও 15টা যাতে হয় তার জন্য আমি দিল্লিতে গিয়ে বলে এসেছি কিছু রিল্যাক্সেশন করা যায় কিনা। অলরেডি 12টা কিন্তু চালু আছে একলব্য মডেল। আমি জানি না মাননীয় বিধায়ক মহোদয় আপনি গেছেন কিনা, এত সুন্দর এবং ইংলিশ মিডিয়াম, এবং বাইরের থেকে বেশিরভাগই দেখা গেছে যারা বাইরের থেকে যারা ফ্যাকাল্টি এসছে, আগামী দিনে জনজাতি ছেলে মেয়েদের আপনি দেখবেন কি কোন জায়গায় ওনারা যাবেন সেটা। তো এখানে আমাদের যে 3টা ডিগ্রি কলেজ আছে, মহিলা কলেজ এবং আম্বেদকর কলেজ ফটিক রায়, মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন গন্ডাচড়া, 3টি জায়গায় আমরা কিন্তু আমাদের ওখানে হোস্টেল আমাদের এসটিদের জন্য আমরা সেখানে খুলেছি। যার ফলে এই যে 460টি হোস্টেলে 34,000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রী এতে করে উপকৃত হবে। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী ছাত্রছাত্রী যাদের প্রি মেট্রিক যাদের বৃত্তি দেওয়া হতো, আগে দেওয়া হতো 400, সেখান থেকে 400 থেকে বাড়িয়ে 1000 টাকা করেছে। তো আমরা তো কাজ নিয়ে আমরা মানুষের কাছে যাবো, এর জন্য বললাম। খালি ওই স্ক্রিপ্ট টিপ নিয়ে খালি বললে কাজের কাজ কিছু হবে না, যেতে হবে, করতে হবে। আমরা তো আরও বেশি করছি, এদের স্ক্রিপ্টের বিষয়ে আরও বেশি আমরা চিন্তিত, এবং আগামী দিনে আমরা এটা নিয়ে আরও বসবো কথা বলবো, এবং এই বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। ওনাদেরকে বিনামূল্যে পাঠ্যপুস্তক দেওয়া হচ্ছে, মেধা পুরস্কার দেওয়া হচ্ছে। আমি 5-6 দিন আগেও আমি কিন্তু তাদের সেখানে গেছি, এবং তাদেরকে যাতে কোচিং দেওয়া যায়, প্রপার কোচিং, সেই কাজটা হচ্ছে। আজকে 2024-25 সালে 1,06,000-এরও বেশি জনজাতি শিক্ষার্থীরা বৃত্তি, পাঠ্যপুস্তক এবং হোস্টেলের যে বৃত্তি সেটা তারা পাচ্ছেন, এবং যারা উচ্চ শিক্ষায় যেতে চান তাদের জন্য এককালীন একটা বিরাট একটা অঙ্ক কিন্তু তাদেরকে দেওয়া হয়। যেগুলো আজকে জনজাতি হোস্টেলগুলো আছে সেখানে স্মার্ট ক্লাসরুম চালু করা যায় কিনা আমি জানি না। আমরা তো অনেক পুরনো লোক, স্মার্ট ক্লাসরুম এখন যেহেতু আমি শিক্ষার সাথে যুক্ত ছিলাম, এখন দেখি আমি 3 ডাইমেনশনালে আপনি অনেক জিনিস যেটা আপনি ভেবে খালি ভাববেন, ফটো দেখে বুঝতে হবে। এখন তো এআইও চলে আসছে, এটা 3 ডাইমেনশনাল কি 4 ডাইমেনশনালও মনে হয়, সব দেখবেন আছে। তো এই ধরনের স্মার্ট ক্লাস এখানে হোস্টেলগুলোতে, জনজাতি হোস্টেলগুলোতে আমরা করছি। আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে 3টি আশ্রম স্কুল আমাদের এই দপ্তর থেকে আমি ধন্যবাদ দেব দপ্তরের মাননীয় মন্ত্রী যে
মন্ত্রীজিকে যে উনি যেভাবে চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় যান, আপনারা নিজেরাও দেখেন, বিভিন্ন হোস্টেল যাচ্ছেন এবং তদারকিও করছেন। তদারকিটা করা খুব দরকার। 2018-19 থেকে এখন অবধি 29টি নতুন হোস্টেল শুধু জনজাতিদের জন্য নির্মিত হয়েছে এবং 39টি জনজাতি ছাত্রাবাস নির্মাণাধীন রয়েছে। হোস্টেল নির্মিত হয়েছে, আরও জনজাতির যে ছাত্রাবাস আরও নির্মাণাধীন রয়েছে, অলরেডি কাজ করছে। মাননীয় আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে একবার যখন এসে বললেন, আরে সমস্ত জায়গায় চুরি হয়ে যাচ্ছে, আপনি কিছু করতে হবে। তো আমি সমস্ত আমাদের ক্যাবিনেট মিনিস্টার সাহেবদের সবাইকে বললাম, আরে চুরি কী করে বন্ধ করবো? সবচেয়ে বড় সাহসী কিন্তু একমাত্র চোরই। এ কিন্তু ভয়টাই পায় না। আমার কাছে মনে মনে খবর আছে যে ইন্সপেক্টরের বাড়ির ভিতরে গিয়ে ইন্সপেক্টরের ঘর থেকে পর্যন্ত ও হচ্ছে সবচেয়ে বড় সাহসী। এটা ডোন্ট রাইট ইট, মানে আমার অধ্যক্ষ মহোদয়। কিন্তু কাজে এখানে কি করব? যাই হোক, এখানে একদম কেউই থাকে না। এর জন্য 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমরা সেখানে নিয়োগ করেছি এবং আমরা এই ক্যাবিনেট থেকে আমরা ডিসিশন দিয়েছি। আমরা 8 বছর সময়কালে আমি নিজেও যাই, আপনারাও দেখবেন, আমি যাই না জনজাতিদের মধ্যে, এদের ডিএনএর মধ্যে এমন কিছু একটা আছে যেটা অন্যরা যদি মানে ধরুন 3 ঘন্টা প্র্যাকটিস করলো, ওনারা 1 ঘন্টা প্র্যাকটিস করলে দেখা যায় তার যে কলা কৌশল অনেক বেশি হয়। এটা কিন্তু আমি দেখছি। এবং এখন কিন্তু আপনি যদি ফুটবল গ্রাউন্ডে যান, ক্রিকেট ময়দানে যান, এবং অন্যান্য সব বিষয়ে দেখা যায় অনেক বেশি কিন্তু ওরা উন্নত হচ্ছে। এবং যে কারণে এদের উন্নয়ন যাতে আরও এটা হচ্ছে কেন, অর্থাৎ সরকার ওনাদের জন্য সব কিছু করছেন এবং শিক্ষা দীক্ষায় এবং তারা যাতে আরও ভালো করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করছি। আজকাল এখানে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী রয়েছেন। জনজাতি এলাকার মধ্যে আমরা তো ফুটবল খেলতাম, মানে জল যদি না জমে কি ফুটবল খেললাম, এরকমই তো অবস্থা ছিল। গর্তের মধ্যে পা ঢুকে পাটা যদি না ভাঙে কি ফুটবল খেললাম। এখন এইসব হবে না। বিশ্ব ফুটবল খালি এইভাবে দেখতাম, আগে তো খালি শুনতাম, এখন দেখি। দেখার পরে দেখলাম যে এইভাবে হয় না, একদম পুরো সুন্দরভাবে মাঠ হতে হবে এবং মাঠ এইরকম হতে হবে শুয়ে যেন থাকা যায় এইরকম মাঠ। তো এইরকম মাঠ আগে প্রাক্তন যিনি আমাদের মন্ত্রী বাহাদুর ছিলেন এই দপ্তরে, সুশান্ত বাবু, ওনার সময় এটা শুরু হয়েছিল। এই ধরনের যে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আজকে জনজাতি এলাকায় অলরেডি 2টো হয়ে গেছে, আরেকটা চলছে, আরও কয়েকটা এর মধ্যে শুরু হচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, আজকে ধলাই জেলাতেও কিন্তু সেটা নতুন স্টাফ সিনথেটিক টার্ফ নির্মাণ করা হয়েছে, আমবাসাও একটা হয়েছে। আমি যেটা বললাম 2টো জনজাতি ছেলে মেয়েদের মধ্যে এটা একটা কনস্পিরেসি। আমি সমস্ত বিধায়কদের কাছে আমি অনুরোধ করব, এই বিষয়টা আপনারা একটু দেখবেন যে আমাদের ছেলে মেয়েদের কারা খারাপ করে। এত কয়েক দশক ধরে আমাদের ছেলে মেয়েদের একটা কয়েকটা জেনারেশন টু জেনারেশন কিন্তু নষ্ট হয়ে গেছে, তাদেরকে ড্রাগ এডিকশন, এবং বিশেষ করে জনজাতিদের ছেলে মেয়েদের মধ্যে সেটা বেশি প্রাদুর্ভাব দেখা যায়। কাজেই সেই জায়গার মধ্যে অ্যাওয়ারনেস তো আমরা করছি। এখানে বলা হয়েছে অ্যাওয়ারনেস করতে গেলে তো ফেস্টুন লাগাতেই হবে, ফেস্টুনে ফটো লাগাতেই হবে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী বললেন, তো এটা তো লাগাতেই হয়। এটা যখন যেরকম এখন এগুলি চলে, আমাদের সময় এখন তো যে ভিজুয়াল যেসব স্ক্রিন চলে আসছে, এখন যদি বলে এগুলো কেন লাগাচ্ছেন, পয়সার অপচয় হবে না। বর্তমানে কিভাবে চলছে সেইভাবেই চলতে হবে। ভাঙা হসপিটালের মধ্যে ডাক্তার বসবে স্টেথো নিয়ে, ভাঙা স্টেথোস্কোপ নিয়ে, আর ভাঙা টেবিলের মধ্যে হাতল নেই, এগুলো আমরা দেখে এসেছি। এখন যদি বলে এগুলো পয়সার লস, তাহলে এই যে ফ্ল্যাগ লাগাচ্ছে বা ফেস্টুন লাগাচ্ছে এটা পয়সার লস হচ্ছে, হবে না, চলবে না। এইভাবে দেশারা মানুষ এখন এত স্পিডে চলছে। এখন আজকে ডাবল ইঞ্জিনের সরকার, আপনি প্রায়শই বলেন ডাবল ইঞ্জিন, এখন কিন্তু এত স্পিডে যাচ্ছে যে 2047-এ পৌঁছে যাবে, আর আপনারা স্টেশনেই থাকবেন আর আমরা টাটা বাই বাই আমরা তাই করবো, এত স্পিডে চলছে। আমরা এর জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা হোস্টেলের জন্য আছে, ছেলে মেয়েরা যারাই আছে এত ভালো করছে, মেয়েরাও খুব ভালো করছে। ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ ইজ শেম। ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগ ইজ শেম। প্রতিটা খেলার জন্য এটা প্রযোজ্য। সেই কারণে আমরা সমস্ত হোস্টেলারদের নিয়ে একটা কম্পিটিশনও করাচ্ছি। এবং সেখানে আমি নিজেও একবার যখন গেলাম একটা জায়গায় বিলুনিয়াতে,
সেখানে আমরা মনে করি কি যে না, এই যে ড্রাগ এডিকশনটা, বিশেষ করে ইন্ট্রাভেনাস ইনজেকশন, না মারাত্মক, এগুলো খুবই ডেঞ্জার। এবং সেটার জন্য একটা ছেলে হাফ টাইমে সে বলছে, অ্যাওয়ারনেস কিন্তু ফুটবল খেলা হলো মাঝখানে, সে বলছে যে আমি নিজেকে সবসময় আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট অ্যান্ড ওয়াজ এ ভেরি গুড স্পোর্টসম্যান, কিন্তু আমি কিভাবে ড্রাগ এডিক্টেড হলাম সে বলছে। এবং সেখান থেকে সে বেরিয়ে এসছে, বললো যে আমার সবসময় একটা সেন্টার অফ অ্যাট্রাকশন লাগে, মানে আমাদের মধ্যেও কিন্তু কয়েকজনের এরকম একটা সবসময় কিছু একটা বলতে হবে, আদারওয়াইজ সেন্টার অফ অ্যাট্রাকশন হবে না। তো এরকম ছেলে মেয়েদের মধ্যেও ছোটবেলার থেকেই সেন্টার অফ অ্যাট্রাকশনের জন্য, তো এখন সেন্টার অফ অ্যাট্রাকশন করতে গেলে সুস্থভাবে সে পারে না। সে বলছিল একটু যদি ফিলিং অফ ওয়েল বিং হয় ড্রাগসটা নিয়ে, তাহলে যা খুশি তাই বলতে পারবে, আই এম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, কিং অফ দ্য স্টেট। এই কারণে সে শুরু করেছে প্রথমে মজা করে গেল, এরপরে দেখা গেল হি ইজ বিন এডিক্টেড। তো তারপর বললো আমি এটা থেকে বেরিয়ে এসেছি, এখন আমি মানে প্রচার করি যাতে ড্রাগে যাতে কেউ না যায়। আপনারা জানেন এই ড্রাগ এডিকশন নিয়ে বিশেষ করে ইন্ট্রাভেনাসে আমাদের খুব চিন্তাজনক, যে এইচআইভি যদি একবার হয়, তারপরে এইচআইভির যদি ট্রিটমেন্ট ঠিক সময় না হয় তাহলে এইডস হয়। আর এইডস হলে আপনারা জানেন যে অপরচুনিস্টিক যে ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক সেগুলো যখন ঢুকে আর বাঁচানো যায় না। কিন্তু ভাইরাল লোডটা যাতে কমানো যায় তার জন্য আমাদের অ্যান্টিরেট্রোভিয়াল থেরাপি আছে, তাছাড়া যে আমাদের ওপিয়েট সাবস্টিটিউট থেরাপি আছে, সেইগুলো নিয়ে আমার মনে হয় আরও বেশি। আমরা অলরেডি একবার করেছি, কিন্তু আমার মনে হয় না এখানে সমস্ত এমএলএ সাহেবদের নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম। আমি রোজই ভাবি একবার মিটিং করবো আপনাদের, যে কতটুকু আপনারা করলেন এই বিষয়ে কিন্তু কাজটা কিন্তু এগুলি আমরা বলি কিন্তু সেটা হয় না। এখন বলতে পারেন এই বিষয়ে যে তদারকি নেই, তো এখানে তো তদারকি আমারই করতে হবে। তাহলে দেখছি আমি জিজ্ঞেস করবো কেন এটা হচ্ছে না। তো প্লিজ আপনারা ও আচ্ছা আচ্ছা, এখন সিনথেটিক মাঠে এটা হবে না, এটা ফাইন, দ্যাট পিকচার স্টিল ইটস অ্যালাইভ, ফাইন। কিন্তু আপনি কিন্তু একটা জিনিস আপনি দেখেছেন, আমাদের একটা জিনিস আপনি দেখিয়েছেন, দুটো জিনিস। একটা হচ্ছে এই যে জুট আমলকে সামনে দেখে আমরা কিন্তু সবসময় ভয়ে থাকি যে যদি এটা হয় তাহলে আমাদেরও অবস্থা কাহিনী। আরেকটা হচ্ছে আপনি যে পড়ে গেছেন, এর জন্য মাঝে মাঝে আমারও ফুটবল লাথি দিতে হয়, তা আমি সাবধানে থাকি যে পিছলে যেতে না পড়ি, কারণ এটা আপনার কথাটা আমি সবসময় স্মরণ করে আমি সবসময় ওই বিষয়টা খুব সাবধানে থাকি। এখানে বলা হয় যে জনজাতিদের জন্য কোনো পয়সা দেওয়া হয় না, ইত্যাদি দেওয়া হয় না। 2024-25 সালের যে রিভাইজ যে এস্টিমেট বাজেট, সেই অনুসারে মোট বরাদ্দ ছিল 32,000 কোটি টাকা, 30,296 কোটি টাকা। এখন যে কমিটেড এক্সপেন্ডিচার যেটা আছে, বেতন ভাতা আপনার দিতে হবে, আপনার পেনশন আপনার দিতে হবে, আপনার ভাতা যেটা দেয় এটা দিতে হবে, ঋণের সুদ আপনার দিতে হবে, সেইগুলো যদি আপনি বাদ দিন তাহলে কত থাকে? 17,000 আমি বলছি 17,014 কোটি টাকা। এখন এর মধ্যে আমরা কত দিয়েছি, মানে কত খরচ করেছি জনজাতি অধ্যুষিত এলাকায়? 6,645 কোটি টাকা খরচ করা হয়েছে, অর্থাৎ শতাংশ হিসাব যদি দেখি সেখানে 39.06% আমরা কিন্তু খরচ করেছি জনজাতি অধ্যুষিত এলাকায়। এইবার কিন্তু সেটা আরও বাড়বে, মোর দেন 40 or on 40, এইবার 40% হবে এইবার। তো বাজেট হিসাব ছাড়াও জনজাতি এলাকা উন্নয়নে আরও অনেক বেশি খরচ হয়। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড যা নাবার্ড থেকে পাওয়া যায়, এছাড়া এক্সটার্নাল এডেড প্রজেক্ট, যতগুলো এক্সটার্নাল এডেড প্রজেক্ট সবকটা কিন্তু জনজাতি অধ্যুষিত এলাকায়। মারামারি তো এটা আরেক জিনিস, এটা তো পরে। আজকে আমি শুনলাম, আমি ছিলাম না, আপনাকে নাকি কি বলছিল ওনাদের সাথে কি আপনারা কিভাবে মারামারি করছিলেন জানি না, কি বলছিলেন ওই আতারটা আপনাদের সঙ্গে পাহাড়ে যে হচ্ছে এটা কবে বন্ধ হবে এটাই বলছি। আরে আপনাদের আমি খুব
গোপাল বাবু, আপনারা 35 বছরের ইতিহাস তো আপনিও জানেন তো। আর সবচেয়ে বেশি কিন্তু আপনারাই সবচেয়ে বেশি কিন্তু এফেক্টেড, আমরা সবাই এফেক্টেড। কাজেই তখনের সেই জায়গা থেকে আজকে মুক্তি কে দিয়েছে? সেই জায়গা থেকে কে মুক্তি দিয়েছে? আপনারা তো পারেননি। সেই জায়গা থেকে মুক্তি কে দিয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজকে মুক্তি দিয়েছে। কাজেই এই যে আপনি যেটা বলছেন মারামারি, এটা একেবারেই না। যেটা আইনের বিষয় থাকে সেটা আমরা দেখি। এগুলোর জন্য আপনার একদমই চিন্তা করার দরকার নেই। আপনি দেখবেন যেটা ওই যে মুস্কান, আমি বললাম মুস্কান সার্টিফিকেট একটা আপনাকে আমি দেব, মুস্কান সার্টিফিকেট আই উইল প্রেজেন্ট। মুস্কান, আরে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছেন আপনাকে নাকি মুস্কান সার্টিফিকেট দেবেন, আপনি যদি উস্কিয়ে দিচ্ছেন এর জন্য একটা সার্টিফিকেট দেবেন। তো যাই হোক, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট আপনারা জানেন যে প্রায় 1400 কোটি টাকা নিয়েছে শুধু জনজাতি অধ্যুষিত এলাকায়। এলিমেন্ট প্রজেক্ট 1700 কোটি টাকা নিয়েছে জনজাতি অধ্যুষিত ফরেস্ট এরিয়াতে, সব জনজাতি এলাকায়। জাইকা যেটা আছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি, সেখানেও কিন্তু কোঅপারেশন এজেন্সি, সেখানেও কিন্তু জনজাতি এলাকা। ইন্দো জার্মান যেটা কোঅপারেশন, সেখানে এই যে জনজাতিদের যে এই যে রাস্তাগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, আজকে টাকা কত কিভাবে যাচ্ছে আপনি সমস্ত গ্রামে গঞ্জে, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকা, সেই জায়গাগুলো এই যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রাস্তা যখন একুজিশন হয়, সেই একুজিশনের জন্য টাকা কিন্তু জনজাতি আজকে মানুষেরাই কিন্তু সেখানে পাচ্ছে। এত লম্বা লম্বা যে হচ্ছে আজকে টিটিএডিসি আগে থেকে বছরের পর বছর স্ট্যাটুটরি প্রভিশন ছাড়াও যেটা আমরা দিই, তাছাড়াও আরো অনেক বেশি এখন কিন্তু অর্থ প্রদান আমরা করছি। আর টিটিএডিসির মাধ্যমেই নয়, আমরা রাজ্য সরকারের প্রায় প্রত্যেকটি দপ্তর যে কোনো কাজ, যে কোনো বিষয়, সেটাই কিন্তু প্রায়, কারণ আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের প্রায় 70% জায়গায় হচ্ছে টিটিএডিসি এলাকা। তো সেই জায়গার মধ্যে যে কোনো কিছু ডেভেলপমেন্ট হলে টিটিএডিসি এলাকার মধ্যে কিন্তু সেটা হয়। আজকে আপনারা সবাই জানেন যে মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা সবাই জানি। আমরা সবসময় বলি, আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় উনি প্রথম সিঙ্গারবিল, আপনি মনে আছে সিঙ্গারবিল, এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, এবং সেটাকে কে সম্মান দিয়েছে আপনারাই বলুন, এটা কথাগুলো বলবেন না আপনি? আরে ইন্টারন্যাশনাল তো ফ্লাইং অলরেডি সব কিছু তৈরি। বাংলাদেশে প্রথম যাওয়ার কথা ছিল, এরপরে তো বাংলাদেশের অবস্থার কারণে সেটা শুরু হয়নি। সেটা অলরেডি গ্যাপ ফান্ডিং এর টাকাও আমরা দিয়েছি। প্রথম যেটা যাবে সেটা শুনুন না, প্লিজ শুনুন না, এয়ারপোর্টটাকে শুনুন না, সেখানে আজকে ওনাকে সম্মান আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী যে নিজে এসে ওনার পূর্ণ মূর্তি কিন্তু সেখানে প্রতিষ্ঠিত করেছে। আজকে আমার বাড়ির সামনে, আপনি তো আমার বাড়ির সামনে দিয়ে আমার চেম্বারের দিকে আগে যেতেন, এই রাস্তাটাই কে করবে, কখন করবে, কি হবে বুঝতেন না। আর এখানে কিন্তু এই যে 0 মাইল ফলকটা ছিল মাটির নিচে চলে গেছে, সেটাকে উঠিয়েছি। আপনার উদয়পুর কোথায়, এখান থেকে কিন্তু শুরু হতো, ধর্মনগর কত দূর, সেটাকে আজকে উঠিয়েছি। আজকে সেটা উঠিয়ে সেখানে কিচ্ছু ছিল না, সেখানে নাম গোত্রহীন একটা আইল্যান্ড ছিল, এবং আমরা মহারাজা বিক্রম কিশোরের মূর্তি সেখানে বসিয়েছি। আমরা এয়ারপোর্ট থেকে যদি আপনি আসুন, সেখানে এত বড় সুরকার আর এত বড় গায়ক ভারতবর্ষ ছাড়ুন সারা পৃথিবীতে আছে কিনা কেউ জানে না, এবং রাজ পরিবার ফ্যামিলিরই ব্যক্তি এস.ডি. বর্মন, ওনার মূর্তি আমরা সেখানে, ওনার পুরো মূর্তি আমরা সেখানে বসিয়েছি। তা আমরা তো সম্মান দিতে জানি। জনজাতিদের যদি সম্মান কেউ দিয়ে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি। আপনাদের স্কোপ ছিল, ইউ হ্যাভ লস্ট, আপনাদের কিছু করার নেই, আমি কিছু করতে পারবো না। মহারাজা বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের 19শে আগস্ট ওনার জন্মদিন, আমরা সেটা ছুটি ঘোষণা করেছি। আমরা জনজাতি অধ্যুষিত, যেটা একটু আগে এখানে আমার এক বিধায়ক বলছিলেন, অ্যাসপিরেশনাল ব্লক, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, এর আগে কিন্তু কেউ ডিক্লেয়ার করেনি, আমরা ডিক্লেয়ার করেছি। এবং তার স্পেশালি 10% বাজেটে অন্যান্য ডিস্ট্রিক্টের যা থাকবে তার 10% তাদের জন্য সেটা বরাদ্দ থাকবে। এখানে আমাদের সরকার আসার পর
এই 2019 থেকে 2026 পর্যন্ত কতজন পদ্মশ্রী জনজাতি পেয়েছে বলুন? 8জন জনজাতি যে গোষ্ঠীর, তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সেটা সম্ভব হয়েছে। আজকে জিআই ট্যাগের কথা যদি বলেন, আজকে জনজাতিরা যারা এই পাছড়া বানায় বা এই আমরা যে এই রিসা বানাই, জিআই ট্যাগ পেয়েছে। আমাদের যে মাতা ত্রিপুরা সুন্দরীর যে পেয়ারা আছে, জিআই ট্যাগ পেয়েছে। আনারস আমাদের জিআই ট্যাগ পেয়েছে। সবকটা কিন্তু আপনি যদি ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আপনি দেখুন, তাহলে জনজাতির সমাজের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই। আজকে সামাজিক আমাদের সরকার আসার পর 2018-র পর আমাদের সরকার এসে সমাজপতি, আমি তো নাম শুনিনি সমাজপতি এরকম কিছু, আমাদের সরকার এসে যে না সমাজপতি এও একজন আছেন যারা সমাজের জন্য কাজ করেন, এবং ট্রাইবেলদের মধ্যে সমাজপতি তাদেরকে ওনাদেরকে নিয়ে এসছেন, এনে ওনাদেরকে সম্মান দিয়েছেন, 2000 টাকা করে ওনাদেরকে সম্মান দিয়েছেন। কিছুদিন আগে আমরা ডিসিশন নিলাম, ওরা যদি সমাজের জন্য কাজ করে, বারবার আমরা বলছি লাস্ট মাইল যারা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, কালকেও যখন আমাদের রতনবাবু যখন বলছিলেন যে আমাদের যে অন্তর্দয়, আমরা যে কথাটা বলি যে লাস্ট মাইল অব্দি আমরা যাব, জনজাতিদের কথা যদি কেউ ভেবে থাকে, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ভেবেছে, এবং শুধু ভাবিনি, কাজও সেভাবে করছে। আজকে সেই জায়গায় আমরা 2000 থেকে 5000 করেছি, এবং 5000-এর জায়গায় শুধু তাই নয়, 5000-এর জায়গায় আগে একটা ক্যাপিং ছিল যে কেউ যদি, কারণ ওদের 3 বছর বা 2 বছর পর পর চেঞ্জ হয়, এবং চেঞ্জ হতে গেলে অনেকে সরকারি কর্মচারী থাকে, অনেকে পেনশনার, তাদেরকে দেওয়া হতো। আমরা কিছুদিন আগে ক্যাবিনেটে ডিসিশন না, ওনাদেরকে সাম্মানিক যেহেতু আমরা ওনাদেরকে 5000 দেব। 19টা জনজাতি গোষ্ঠী আছে, 19টা জনজাতি গোষ্ঠী, আপনি একটু ফর ইউর নলেজ সে, প্লিজ লিসেন টু মি, ফর ইউর নলেজ সে, আমি জানি আপনি অনেক বেশি জানেন। আমরা দেখলাম এটা দিতে গিয়ে আমরা দেখলাম আগে 10 জনকে দেওয়া হতো, এরপরে সেটা যখন উঠিয়ে নিলাম দেখা গেল মাত্র 13 জন পাবে। সেই জায়গায় আমরা 19টি জনজাতি গোষ্ঠীকে যে নামে থাকুক, চৌধুরী থাকুক, রায় থাকুক, তাদেরকে যাতে দেওয়া হয়। শুধু তাই না, 40+ আমাদের জনজাতি গোষ্ঠী আছে, কারোর 500 আপনার পপুলেশন, কেউ 1000। আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি, আপনি সমস্ত ডিএমকে বলুন এই জনজাতি গোষ্ঠীগুলো যাতে কোনোদিন হারিয়ে না যায়, তাদেরকে খুঁজে বের করুন, এবং ওনাদেরকে আমরা এই 5000 টাকা করে যেই নামেই থাকুক, তাদেরকে যে হেড যে থাকবে তাদেরকে আমরা 5000 টাকা করে দেবো। আপনারা সবাই জানেন যে, যদিও এটা বারবার আমরা সব জায়গায় বলি, এই যে রিয়াং শরণার্থী 23 বছর কেউ আপনারা দেখেননি এতদিন ধরে। আমাদের সরকার আসার পর আজকে রিয়াং এই যারা শরণার্থীরা এসছেন, ব্রু রিয়াং শরণার্থী, আমাদের সরকার আসার পর ইমিডিয়েটলি 2018-র পর এই মৌ করেছে তাদেরকে থাকার, এবং কিরকম একটা অবস্থার মধ্যে তারা ছিল, সেই অবস্থা থেকে তাদের উত্তরণের পথ আমরা বের করেছি। 12টা জায়গার মধ্যে 11টা হয়ে গেছে, 12টা জায়গার মধ্যে সেটেল করা হয়েছে, তাদের ফিক্সড ডিপোজিট রাখা হয়েছে, ওনাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হয়েছে, ওনাদের রাস্তাঘাট করা হচ্ছে, এবং ওনাদের রেশন পানি দেওয়া হচ্ছে, ওনাদেরকে যারা ইউথ যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বৃত্তিমূলক ব্যবস্থা করা হচ্ছে, টুল কিট দেওয়া হচ্ছে। তো সেইভাবে, এবং সেখানে 800 কোটি টাকার প্যাকেজ সেখানে দেওয়া হয়েছে। বন্ধু, এখানে আজকে আমরা যদি উগ্রপন্থীদের কথা আমরা বলি, এখানে যারা সৃষ্টি করেছে, যাদের সময়ে সৃষ্টি হয়েছে, আমি এটা বলবো না, এটার সময়ে আমরাই কিন্তু এই যে আমি একটু আজকে সকালেই বলছিলাম যে যত ঝামেলা আমরা যেমন ইয়ের মধ্যে আজকাল যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এই ঝামেলা নিচ্ছে, এগুলো কিন্তু এই কমিউনিস্টদের সময়ে সৃষ্টি। আমি নাম ধরে ধরে বলেছি কোন কোন কেসগুলো আছে, সে এক্স্যাক্টলি সেম ওয়েতে যে সমস্যা সৃষ্টি করেছিল, আজকে আমরা এসে তাদেরকে মূল স্রোতে কিন্তু নিয়ে এসেছি। তাদেরকে 250 কোটি টাকা আমরা কিন্তু তাদের প্যাকেজ দিয়েছি, তাদের যা যা নিয়মাবলী আছে সেইভাবে তাদের থাকার ব্যবস্থা, তারা কোথায় থাকবে, কিভাবে থাকবে, তাদের আগামী দিন তাদের কিভাবে তারা চলবে, সব ব্যবস্থা আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজির বিশেষ উদ্যোগে সেটা সম্ভব হয়েছে। আজকে অনেক সময় জনজাতিরা অনেক সময় অফিসে যায়, বুঝতে পারে না কোথায় যাবে, কার কাছে যাবে। এর জন্য সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে
আমরা প্রতিটি টিসিএস পদমর্যাদায় ডিস্ট্রিক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার এবং প্রতিটি মহকুমায় সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার অফিসার আমরা নিযুক্ত করি। তাদের কাজ কী হবে, সেখানে যখনই যাবে কোনো ট্রাইবেল, আমরা সবাই জানি যে ট্রাইবেল সরল, প্রচণ্ড সরল হয়, তো তারা গিয়ে যখন জিজ্ঞেস করবে, খালি ওই যিনি অফিসার থাকবেন শুধু তার কাজই হচ্ছে এই তাদের যে স্কিমগুলো আছে সেই জিনিসগুলো খালি কাজ করবে। গড়িয়া পূজা ছুটি আজকে 2 দিন আমরা বাড়িয়েছি, আগে 1 দিন ছিল। আজকে আমরা সত্যি গর্ববোধ করা উচিত যে ত্রিপুরা রাজ্যে কোনোদিন গভর্নর, আমি জানি না আগে হয়েছে কিনা, ত্রিপুরা রাজ্যের তো গভর্নর কেউ হয়নি ত্রিপুরা রাজ্যের থেকে, এবং রাজ পরিবারের, এবং আমাদের এখানেই তিনি বসতেন, ডেপুটি আমাদের চিফ মিনিস্টার ছিলেন আমাদের ত্রিপুরা সরকারের 2018 আসার পর। আমার সময়ও ওনাকে পেয়েছি 9 মাস। ওনাকে আজকে তেলেঙ্গানার মতো একটা রাজ্যে গভর্নর বানিয়েছেন এবং আরও বেশি ওনাকে মহারাষ্ট্রে এখন নিয়ে গেছেন। আমাদের এর জন্য গৌরববোধ করা উচিত। আজকে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনায় এখন পর্যন্ত 9,789 জন জনজাতি যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। আর্থিকভাবে আমরা কত লাভ ওনাদের, মানে আর্থিকভাবে ওনাদেরকে কত দেওয়া হয়েছে, 24,45,00,000 টাকা। এখানে আমি ধন্যবাদ দেবো বারবার, যত কম ধন্যবাদ দেবো ততই কম হবে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা মহোদয়কে, যে উনি বারবার আমার কাছে আসা, বললেন তুমি যা খুশি জনজাতিদের উন্নয়নের জন্য যা করার তুমি করো। রাজ্যের বিভিন্ন জেলাতে আমরা 87টি বনধন যে বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি। এখানে 100টি মার্কেট স্টল আমরা নির্মাণ করেছি। বিশেষ অর্থনৈতিক উন্নয়ন যে প্যাকেজ আমরা ঘোষণা করেছি, এতে করে প্রায় 1,316টি পরিবারে সেটা আয় বৃদ্ধি হয়েছে এবং সেই সাহায্য আমরা আমাদের তরফ থেকে করা হয়েছে। চিফ মিনিস্টার ট্রাইবেল উইভার্স ডেভেলপমেন্ট প্রোগ্রামে এখন পর্যন্ত আমরা প্রায় 20,000 জনজাতি যারা বয়ন শিল্পী মহিলারা আছেন তাদের বিনামূল্যে সুতা আমরা দিচ্ছি এবং প্রায় শেষের পথে আরও আমাকে যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলেছেন যে আরও আছে, আরও আমরা আগামী দিন দেবো। এখন তো দেওয়া যাবে না কারণ অলরেডি ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। এবং এখানে প্রতি কেজি 1 কেজি 250 গ্রাম করে বিনামূল্যে সুতো দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে ট্রাইবেল মহিলা যারা আছেন তাদের এটা একটা সাংঘাতিক বিষয়, আয়েরও কিন্তু পথ একটা, এবং এর মধ্যে কিন্তু ওদের জীবন মান এভরিথিং, আর্থসামাজিক উন্নয়ন, এটার মধ্যে তারা বেঁচে থাকতে চায়। যখন এটা আমরা দেই, সত্যি আমি দেখি ওরা এত আনন্দিত থাকে এবং এক একটা সুতো যে প্রতি কেজি 887 টাকা করে পড়ে। এখানে আমরা মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশন একটা করেছি, সেখানে 50টি হোস্টেলের সৌর বিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা এখন পর্যন্ত 19 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমরা 2023 সালে নভেম্বর মাসে, আমরা সবাই জানি ভগবান বিরসা মুন্ডা মাননীয় প্রধানমন্ত্রীজি এই ওনার জন্মদিনে এটাকে জনজাতি গৌরব দিবস মিশন হিসাবে পালন করেছেন এবং সেখানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং পানীয় জল ও জীবিকা এই মিশনের উপর ভিত্তি করেই কিন্তু তার যে মেইন যে স্তম্ভ সেইগুলো। জুম চাষেও আমরা 2,040 টাকা করে, কারণ বীজ কিনতে হয় এদের শ্রমে এবং চাষের জন্য, আমরা জুম চাষ সহায়তা প্রকল্প একটা শুরু করেছি। ধরতি আবার ভাগিদারি অভিযান, সেখানে 4,036টি শিবির আয়োজন করা হয়েছে এবং সেই শিবিরগুলোর মাধ্যমে 12.7 লক্ষ জনজাতি নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সেখানে তাদের পরিচয়পত্র, তাদের আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন কল্যাণমূলক যে নানাবিধ সুবিধা, সেইগুলো হচ্ছে মেইন লক্ষ্য এবং সেইগুলো আমরা সেখানে দিয়েছি। ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান, সেখানে 2রা অক্টোবর 2024 ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা হয়েছে এবং এই প্রকল্পে প্রায় ত্রিপুরার যে 52টি ব্লকে 392টি গ্রামে যারা বসবাস করেন তাদের জনজাতিদের যে মৌলিক যে তাদের সুযোগ, সেই সুবিধার ব্যবস্থা করা হয়েছে। এতে করে হোস্টেল নির্মাণ, জনজাতি বিপণন কেন্দ্র, ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন সেল, এর জন্য প্রায় 81 কোটি 69 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দের মধ্যে রয়েছে মৎস্য চাষে 1 কোটি 12 লক্ষ টাকা, উদ্যান পালনে 2 কোটি 36 লক্ষ টাকা, 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ এবং 7,677টি পরিবার ও 512টি
জনবসতি যেখানে আছে সেখানে বৈদ্যুতিক সংযোগ, এর জন্য 42,37 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি ধরতি আভা জনভাগিদারি অভিযান ও পিএম জনমন এটা যাতে বাস্তবায়ন হয় তার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট 3টা জাতীয় পুরস্কার পেয়েছেন। আপনারা সবাই জানেন অলরেডি। ধরতি আভা জনভাগিদারি অভিযান বাস্তবায়নে দেশের মধ্যে ত্রিপুরা দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে। পিএম জনমন বাস্তবায়নে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে ত্রিপুরা পুরস্কৃত হয়েছে। পিএম জনমন বাস্তবায়নে দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে উত্তর জেলা সেটা পুরস্কার পেয়েছে। জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে 15ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা শুরু করেছিলেন। রাজ্যের রিয়াং যারা আছেন জনজাতি গোষ্ঠী তাদের জন্য এই যে পিবিটিজি তাদের জন্য এই যে স্কিমটা সেটা শুরু করেছিলেন। তাতে করে আমরা দেখেছি প্রায় 322 কোটি 6 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে তাদের উন্নয়নের জন্য। এই প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 16,000-এর উপরে মানুষ এই পিবিটিজি তারা কিন্তু সেই সুযোগটা পেয়েছে। এবং সেখানে পানীয় জল থেকে শুরু করে সেখানে ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে মোবাইল টাওয়ার থেকে আরম্ভ করে বহুমুখী যে বিষয় সেগুলো কিন্তু ওনারা সেই সুযোগগুলো সেখানে পেয়েছে। আজকে এখানে মুখ্যমন্ত্রী রাবার মিশন আগে কত ছিল? 30,000 হেক্টর ছিল, সেটাকে আমরা বাড়িয়ে 69,000 হেক্টর করেছি। আমরা 2021-22 থেকে 2025-26 এই যে সময়কাল এর মধ্যে 89,000-এরও বেশি বেনিফিশিয়ারি তারা কিন্তু সেই সুযোগটা পেয়েছে। 46টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন হয়েছে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় নিট এবং জেই ও সিভিল সার্ভিস পরীক্ষার জন্য একটা শ্রেষ্ঠ কোচিং প্রদানের জন্য উদ্দেশ্যে সুপার 100 স্কিম আমরা চালু করেছি এবং এটা 2025-26-এর যে বাজেট সেখানে রাখা হয়েছে। লোকসঙ্গীত, জনজাতিদের লোকনৃত্য, হস্তকারু, হস্তশিল্প ইত্যাদি বিষয়ে আমরা এগুলো যাতে হারিয়ে না যায় আমরা গত বাজেটে 3 কোটি টাকা এর জন্য আমরা রেখেছি। 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল স্থাপন করা হবে, 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে এবং এইভাবে আমাদের জনজাতিদের যাতে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা না হারিয়ে যায় তার জন্য আমাদের সরকার সেইভাবে আমরা কিন্তু কাজ করছি। বর্তমানে 34,000 ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরও 2,700 আসন বৃদ্ধি করা হবে। আগরতলা অভয়নগর কলেজে যারা পড়ুয়া ছাত্রদের জন্য 100 শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে 5,70 লক্ষ টাকা। আজকে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে আমরা 500টি আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মাননীয় মন্ত্রী আমাকে বারবার বলেন কবে আপনার টাইম দেবেন, কবে আপনার টাইম দেবেন। এখন তো আর টাইম দিতে পারবো না, ইলেকশনের পরেই দেব, কিন্তু প্রায় 500টি যেই বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবকদের মধ্যে উনি বিতরণ করবেন তার জন্য 20 কোটি টাকা তার জন্য উনি অলরেডি ডিপার্টমেন্ট থেকে কিন্তু খরচ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে এখানে সড়ক নিয়ে অনেকে কথা বলেন, তো এখানে যদিও এই বিষয়ে অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী এখানে আলোচনা রেখেছেন যে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্থায়ী পরিকাঠামো প্রাধান্য দিয়ে আমরা এখানে প্রায় রাজ্যে মোট 10,617 কিলোমিটার দীর্ঘ একটা বিশাল সড়ক আমরা ত্রিপুরাতে কিন্তু এই নেটওয়ার্ক আমরা তৈরি করেছি। এর মধ্যে 1,057 কিলোমিটার রাজ্য সড়ক, 172 কিলোমিটার প্রধান জেলা সড়ক এবং 483 কিলোমিটার অন্যান্য জেলা সড়ক, 1,167 কিলোমিটার শহরের রাস্তা এবং 7,738 কিলোমিটার গ্রামীণ রাস্তা রয়েছে। বর্তমান সরকার RIDF যে থেকে সাহায্য নিয়ে আরও অনেক যাতে সেটা বাস্তবায়ন হয় তার ব্যবস্থা আমরা করছি, আরও যাতে আমরা রাস্তা তৈরি করতে পারি। তার মধ্যে 310 কিলোমিটার দীর্ঘ 85 সড়ক এবং 20টি সেতু, যার জন্য ব্যয় হবে 652 কোটি টাকার উপরে। আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এর জন্য 961.18 কোটি টাকা ব্যয় হবে। 830 কিলোমিটার রাস্তা ও 4টি ব্রিজ নতুনভাবে উন্নত করার ব্যবস্থা হয়েছে। ট্রেসের যে প্রকল্প তার মাধ্যমে 90টি সড়কে 301 কিলোমিটার রাস্তা উন্নত করা হচ্ছে, যার জন্য খরচ হবে 500 কোটি টাকার উপরে। তাছাড়া 189.89 কোটি টাকা
পিএম জনমন প্রকল্পের আওতায় 203 কিলোমিটার দীর্ঘ 66টি সড়কের কাজ চলছে। পিএমজিএসওয়াই 3 এর আওতায় 301.70 কোটি টাকা 311 কিলোমিটার রাস্তার কাজ হচ্ছে। স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রকল্পে 209টি সড়কে 571 কিলোমিটার কাজের জন্য 306 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পেভ শোল্ডার সহ 113.58 কিলোমিটার জাতীয় সড়ককে 2 লেন করার কাজ চলছে। মুঙ্গিয়াকামী, চম্পকনগর, আমবাসা, কুমারঘাট, চুরাইবাড়ি, NH-08 এবং আগরতলা ইস্টার্ন বাইপাস, লেম্বুছড়া, খয়েরপুর, আগরতলা, আমতলী, উদয়পুর, মাতাবাড়ি এবং রানীর বাজার, চন্দ্রপুর সড়ককেও 4 লেন সড়কে উন্নতি করার পরিকল্পনা রয়েছে। সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে ইতিমধ্যে বদরপুর, জিরানিয়া এবং জিরানিয়া সাবরুম রুটে বৈদ্যুতিক মালবাহী যে ট্রেন তার কিন্তু ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি অমৃত ভারত স্টেশন আমাদের দিয়েছে এবং প্রথম পর্যায়ে ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর রেল স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আগরতলা রেলওয়ে স্টেশনকে যুক্ত করা হয়েছে। এছাড়া সাবরুম আইসিপি এবং শেখেরপুর থেকে IOCL পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রস্তাবগুলো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে অনেক কথা হয়। আমি 2025 সালে এপ্রিল থেকে নভেম্বর সময়ের 2024 সালে সময়কালে যদি আমরা দেখি 2025 সালের এপ্রিল থেকে নভেম্বর এই সময়কালে আমরা 8.33% হ্রাস পেয়েছি আমাদের ক্রাইম রেট। সম্পত্তি সংক্রান্ত অপরাধ কমেছে 18.51%, নারী সংক্রান্ত অপরাধ কমেছে 11%, ধর্ষণের ঘটনা কমেছে 33%, হত্যাকাণ্ড কমেছে 26%, আঘাত ও ফিজিক্যাল যে মারধরের ঘটনা সেখানে 10%। এবং সেটা কেন হয়েছে? কারণ তার জন্য যে অ্যাওয়ারনেস এবং উন্নত পুলিশিং ব্যবস্থা সেটা আমরা করতে পেরেছি। নেশামুক্ত ত্রিপুরা অভিযানের অধীনে 2025 সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত 515 জন অভিযুক্তের বিরুদ্ধে 350টি NDPS মামলা করা হয়েছে। এই সময়ে যদি আমি বললেও আপনারা কিন্তু এই কথাগুলো আবার রিপিট করবেন যে কোথায় বাস্তবের সাথে মিল না, কিন্তু আমরা তো বাস্তবের থেকেই রিপোর্ট আমরা আনি। তো আপনারা বলবেন, আমরাও বলবো, কিন্তু মানুষ দেখছে আসলটা কি, এবং সেই দেখেই কিন্তু আবার শুধু ADC-তে না, আমরা আগামী 2028-এ আবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার হবে হবে হবে। কারণ কাজ নিয়ে আমরা যাবেন, আপনারা কি নেবেন? আপনারা কিছু নিয়ে যাবেন না। আপনারা বলবেন এই করছে না, সেই করছে না, খাবে না, হবে না, লাভের লাভ কিচ্ছু হবে না। এবার মাদকদ্রব্য, এই সময়ে বিপুল পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যেমন 22,606.50 কেজি গাঁজা, 2,11,141 বোতল কফ সিরাপ, 6,06,379টি ট্যাবলেট এবং 1,937.88 গ্রাম হিরোইন বা ব্রাউন সুগার আটক করা হয়েছে। নভেম্বর 2025 পর্যন্ত যে রেকর্ড সংখ্যক আমি বলবো 2,10,36,700টি গাঁজা চারা ধ্বংস করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 74.45% বেশি। নতুন যে এখন ফৌজদারি আইন, আপনারা সবাই জানেন, আপনি তো অ্যাডভোকেটও, এবং খুব কঠিন কিন্তু এই আইন ধারা, এবং এতে করে শাস্তির হারও কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি থেকে জুন 2024 সময়কালে এই হার ছিল যে শাস্তির হার যেটা 29.47% ছিল, তা জুলাই-ডিসেম্বর 2024-এ বেড়ে দাঁড়ায় এই কয়েকদিনে সেটা 60.50%, এবং জানুয়ারি থেকে নভেম্বর 2025 সময়কালে তা আরও বৃদ্ধি পেয়েছে 68.25%। সম্প্রতি দুটি থানার পাশাপাশি দুটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। 953 জন কনস্টেবল এবং 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি জানি সবাই টায়ার্ড হয়ে গেছে, কিন্তু আমাকে শেষ করতে হবে, বলতেও হবে, কারণ লিডার অফ দ্য হাউস, প্লিজ বিয়ার উইথ মি। ওই নেশার সামগ্রী
বাজেয়াপ্ত হলো এটা কোথায় যায়, কোল্ড স্টোরে রাখা হয়, মাননীয় অধ্যক্ষ কিভাবে মহোদয়, ধ্বংস করা হয় এটা তো আমরা দেখি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, খুব ভালো একটা, বিরোজিৎ বাবু খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমি কিছুদিন আগে দেখছিলাম যে আপনাদের যে লিডার দিল্লিতে আছে, মাননীয় রাহুলজি, উনি বলছিলেন যে এইগুলো কি হচ্ছেটা কি, যে এটা তো সত্যি না, এগুলো মিথ্যা। কি যে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, তারপর আপনার অপারেশন সিন্দুর, তখন উনি বলছেন এইগুলো প্রমাণ দিন। তো একজন বলছিলেন এখন থেকে আর্মির সাথে ওনাকে পাঠিয়ে দিতে হবে, পাঠিয়ে দিলে ওখানেই রেখে আসতে হবে যাতে প্রমাণের জন্য। আমি আপনাকে ডোন্ট টেক ইট আউট সেন্স অফ হিউমার, আমি বলবো আপনি কিন্তু নিজেও দেখেন কিভাবে ওরা ডিস্ট্রাকশন করে, সেইভাবে ডিস্ট্রাকশনের ফটো আপনি আসেন, সেগুলো ডেইলি এরা কিন্তু করতে হয়, বাধ্য, কিছু করার নেই। এবং দেখে এগুলো, সেগুলো আপনাকে আমি নেক্সট টাইম আমি বলছি একবার, আমিও যাইনি, আমিও আপনাকে নিয়ে যাবো। আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিরোধী দলের বন্ধুদের বলতে চাই, গণতন্ত্রে তাদের ভূমিকা, এর আমি আগেও বলেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক এক সময় আমি যখন বিরোধী দলের অনেকেই যখন অনেক কথা বলে, আমি অনেক সময় শুনি, কয়েকজন তো আমি সত্যি ওনাদেরকে আমি মানে ধন্যবাদ দেব, যে ওনারা যেভাবে কথাগুলো বলছেন এবং বলার পরে যখন আবার আমরাও যখন উত্তর দিই, বা আমাদের কথার পরে ওনারা যখন কথা বলেন, এটা শালীনতাও থাকে কিন্তু। এবং এটা দেখে আমি বলবো অন্যদেরও সেভাবে শেখা দরকার, কারণ কেউই কিন্তু 100%, অনেক থেকে অনেক মানুষ থেকে অনেক কিছু শেখার আছে। তো আবার সবাই কিন্তু একরকম হবে সেটা আমি বলবো না, এক একজন এক এক রকম। তো আমি মনে করি যে গণতন্ত্র এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, গণতন্ত্র ছাড়া চলবে না। মানে আমরা তো দেখেছি গণতন্ত্র ছাড়া যে সব দেশগুলো আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, এক না একান্তর দেশ চলবে না। আগামী দিন এখন এখানে উপায় নেই, বাধ্য হয়ে গণতন্ত্রতে অনেকে যারা মানে না গণতন্ত্রে ঢুকেছে, কিন্তু ভালো হচ্ছে, তাদের মধ্যেও পরিবর্তন এসছে। এবং তার জন্য একটা গঠনমূলক যে সমালোচনা সেটা যদি করে সেটাকে স্বাগত জানায়, কিন্তু উন্নয়নের বাস্তব চিত্র কিন্তু অস্বীকার করার উপায় নেই। আপনারা কিন্তু উন্নয়নের ওই খুব একটা মানে মিগার একটা কথা বলে তার মনে করছেন, কিন্তু ক্যামেরার সামনে যারা থাকে তারা কিন্তু দেখছে যেটা সত্য, সত্যটা বললে ভালো হবে। আপনারা কি মনে করেন না যে বাইরের থেকে যখন আসে, এখনো অনেক আসে, আরে আগরতলা, ত্রিপুরা ऐसा बन गया, हम तो सोच ही नहीं सकते भाई, ऐसे कैसे बन गया। আমি কি করবো, চুপ করে থাকি, চুপ থাকাটাই ভালো। কারণ ওনারা দেখছেন, বলে আমরা তো ভাবতেই পারি না, আমরা যখন প্লেনে আসি বা ট্রেনে আসি যে ত্রিপুরা এত সুন্দর হয়ে গেছে, আমরা ভাবতে পারি না। এবং সেটা একমাত্র ওই যে মোদিজি বলেছেন না, হীরা মডেল, ওনার জন্যই সেটা সম্ভব হয়েছে। আর আমরা তো ওনার সাথে আছি। আজকে এই যে উন্নয়ন, আমি আবার বলবো, এটা আমাদের একটা পার্টির, আজকে আমরা যে সংখ্যাধিক্যের কারণে আমরা সরকারে আছি, সেটা যেন না হয়। আমরা মানে সবাই মিলে যদি আমরা করি, সবাই যে এটা মানে আমি বলবো যে যদি এটা এই ত্রিপুরাকে শক্তিশালী করতে হয়, সবার সাথে সবার কাজের মাধ্যমে সেটা সম্ভব হবে। আদারওয়াইজ ঝগড়া করে কিছু হবে না। ঝগড়া করবেন, সেটা ঝগড়ার মতো যেটা থাকে সেটা, কিন্তু আসলে মনের থেকে যদি আমরা কাজটা করি এবং আমরা সবার উন্নয়ন চাই, যারা বিরোধীতে আছে বিরোধীদেরও তাদের বলার চলন বলন ইত্যাদি তাদেরও উন্নয়ন চাই, এবং তাদেরও সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস সেটা তারাও করুক, সেটা আমরা চাই। আজকে এই যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন আজকে ত্রিপুরাতে হচ্ছে, আপনারা সবাই জানেন যে ত্রিপুরা আজকে ন্যাশনাল লেভেলে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো এখন কিন্তু জ্বলজ্বল করছে। ত্রিপুরাকে চিনে না এখন এমন জানেন না, আপনারাও যখন যান আপনিও জানেন, ত্রিপুরা কিন্তু এখন একটা বিশেষ জায়গায় আছে, মর্যাদাপূর্ণ জায়গায় আছে। কিন্তু এতে আমি যদি মনে করি আত্মতুষ্টিতে আমি ভুগবো, তাহলে কিন্তু ভুল হবে। আমরা সবাই মিলে আমরা চেষ্টা করবো, যখন ঠিক আছে আপনি আপনার কথা বলবেন, ইলেকশন আসবে, ইলেকশনে গিয়ে কথা বলবেন আপনার কথা, আমরা আমাদের কথা বলবো। কিন্তু আমি এই কারণে এই কথাটা বলছি আগামী দিন, কারণ আমরা এত কাজ করেছি, রতনদা প্রায়ই বলেন, রতনবাবু বলেন প্রায়, যে আমরা ভাবতে পারিনি এই কয়েক বছরে এত উন্নয়ন হয়েছে ত্রিপুরাতে যে ভাবা যায় না। যে কোনো সেক্টর আপনি একবার এরকম যদি কোন কোন সেক্টরে কি হয়েছে সব
এমএলএ যারা আমাদের এমএলএ সাহেবরা আছেন সবাইদেরকে নিয়ে একটা এরকম ট্যুর প্রোগ্রাম যদি মাঝে মাঝে করা যায় যে কোন কোন জায়গায়, আমার মনে হয় তাহলে আরও মানে আমরা এখানে ঘরে বসে থাকলে অনেক সময় অনেক কিছু বুঝি না, আমরা বুঝতে পারি না। ত্রিপুরা থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি, আমরা সবাই জানি, কিন্তু তারপরে এখন যেভাবে ত্রিপুরা কাজ করছে এবং যেভাবে নাম করছে আপনারা জানেন যে অলরেডি এই যে ডিরেগুলেশনের ক্ষেত্রে সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে। এবং চিফ সেক্রেটারি যখন দিল্লিতে যান সমস্ত চিফ সেক্রেটারিদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আপনি ইয়ে কেসে কার দিয়ে, এবং পিপিটির মাধ্যমে ওনার বলতে হয়েছে কিভাবে করেছেন, বলার পর বলে ইয়ে আবার কার সাথে ফার্স্ট হয়েছে আমরা। এগুলি যখন এটা করতে পেরেছেন ইতনা বড় বড় রাজ্য হয় আপ লোক কিউ নেই কর সকতে হো। তো এই জায়গার মধ্যে আমাদের গর্বের বিষয়, দেখা গেল অনেক রাজ্য থেকে আমাদের কাছে রিকুইজিশন দিচ্ছে যে আপনাদের অফিসারকে পাঠান, এবং আমি অনেক রাজ্যে কিন্তু পাঠিয়েছি এবং সেখানে তারা বলে এসছেন আমাদের কিভাবে এই আমরা করলাম, সেই ডিরেগুলেশন আমরা করেছি সেইগুলো কিন্তু বলে এসছেন। কাজেই আমি বলবো যে আমরা সবাই একসাথে এই যে বিকশিত ভারত 2047, বিকশিত ত্রিপুরা 2047 সেটা যেন সাথে বাস্তবিত হয়। এবং আমি বিশ্বাস করি যেভাবে আমাদের মাননীয় আমাদের রাজ্যপাল মহোদয় যে ভাষণ দিয়েছেন সেটা সবার আমি আহ্বান করব যে সবাই এটাকে সাপোর্ট করুন, এবং রাজ্যপাল মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এবং এই সমস্ত সদস্যদেরকে আমি আহ্বান জানাবো, ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো। চলুন আমরা সবাই মিলে ত্রিপুরার উন্নয়ন করি এবং ত্রিপুরাকে আরও শক্তিশালী করি, এবং মহামান্য রাজ্যপালের ভাষণের উপর যে সংশোধনগুলো আপনারা এনেছেন